আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছি। আজকে আমরা যে অধ্যায়টার সামনে দাঁড়িয়ে আছি, আমার পিছনে যে থাম্বনেইলটা অত্যন্ত ভয়ানক একটা চ্যাপ্টারের নাম লেখা, সেটা হচ্ছে সমন্বয় ও নিয়ন্ত্রণ। তুমি যদি আগে অধ্যায়টা পড়ে থাকো অথবা অধ্যায়টা তোমার পড়া নাই কিন্তু কোনো সিনিয়রের কাছে শুনছো যে বায়োলজিটা একটু কঠিন লাগে, ডেফিনেটলি তুমি নাম শুনবা সমন্বয় নিয়ন্ত্রণ নামে একটা চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারটা খুবই কঠিন, পড়তে ইচ্ছা হয় না, বা পড়তে ইচ্ছা হয়, এটা অনেকের ভালো লাগে, কিন্তু এত বড় চ্যাপ্টার এবং এত এত টপিক এখানে আছে যে মনে রাখা অনেকটাই নিয়ার টু ইম্পসিবল। তো আমরা এই অধ্যায়টা, তুমি যদি অধ্যায়টা একদম জিরো নলেজ নিয়ে শুরু করো, তাহলে অধ্যায় ক্লাস শেষে তুমি একদম 100% নলেজ নিয়েই বের হইতে পারবা। সো অধ্যায়ের শুরু থেকে শেষ পর্যন্ত সবটুকু জানতে আজকের ক্লাসটা করো। আর যারা বিগত সময়ে এই অধ্যায়টা পড়ছো, তারাও চাইলে রিভিশন দিয়ে ফেলতে পারো। তো সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টারে যাওয়ার আগে একটু বলে নেই যে চ্যাপ্টারের মানে যত গর্জে তত বর্ষে না। চ্যাপ্টারের হাইপটা যত বেশি, বিগত বছরে তুমি কোয়েশ্চেন খুব বেশি পাবা না। মানে চ্যাপ্টারটা ঠিক আছে, অনেক সুন্দর, এবং চ্যাপ্টারটা আসলে অনেক বেশি ইন্টারেস্টিং, বা যারা আসলে ভবিষ্যতে মেডিকেল লাইফে কেরিয়ার করতে চাও, নিউরোলজি ডাক্তার হইতে চাও, তাদের একটা বেসিক চ্যাপ্টার হচ্ছে সমন্বয় নিয়ন্ত্রণ। মানে নিউরোলজিতে যখন পড়াশোনা হবে, ধরো তুমি যদি এমবিবিএস এ চান্স পাও, সেকেন্ড ইয়ারে যখন তুমি নিউরোলজি টপিকটা পড়বা, তখন দেখবা যে অনেক কিছুই আসলে এই সমন্বয় নিয়ন্ত্রণ অধ্যায় তুমি বিগত সময় পড়ে আসছো। সো এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট থাকে অধ্যায়টা যদি ভালো মতো পড়া থাকে। তবে এইচএসসি পরীক্ষায় বিগত বছরগুলোতে এই অধ্যায় থেকে খুব বেশি প্রশ্ন আসে না, স্পেশালি নার্ভের যে পার্টটুকু আছে সেখান থেকে প্রশ্ন আসে না বললেই চলে। আমরা কখনো প্রশ্ন আসতে দেখি নাই। তবে চোখ, কান এগুলা থেকে প্রশ্ন আসছে। সবচেয়ে বেশি যে জায়গা থেকে কোয়েশ্চেন আসছে সেটা হচ্ছে বিভিন্ন প্রকার গ্রন্থি, গ্রন্থির কাজ ইত্যাদি থেকে। তারপরেও অন্যান্য অধ্যায় থেকে প্রশ্ন তুলনামূলকভাবে কঠিন আসছে, মানে কম আসছে। তো যদি কারোর প্রিপারেশনটা খুব খারাপ থাকে, যে তুমি ধরো এই অধ্যায়ে, এই অধ্যায় ছাড়াও আর অনেকগুলো চ্যাপ্টার বাকি আছে, এন্ড এই অধ্যায়ও বাকি আছে, তো তুমি চাইলে ওই অধ্যায়ের দিকে প্রিফারেন্স দিয়ে এই অধ্যায়টা থেকে একটু নেগলেক্টও করতে পারো, মানে এইচএসসি পরীক্ষার জন্য। বাট এডমিশন টেস্টের জন্য কিন্তু অবশ্যই লাগবে। সো আমরা অধ্যায়টা শুরু করতে পারি। আর কোনো কথা না বাড়ায় অধ্যায়ের একদম শুরুতেই আছে রাসায়নিক সমন্বয় এবং স্নায়বিক সমন্বয়, এই দুইটা টপিকে ভাগ করা। যেহেতু আমরা সমন্বয় অধ্যায়ের নাম দিছি, তার মানে কি আমরা বিভিন্ন যে আমরা অধ্যায় 3, অধ্যায় 4, অধ্যায় 5, 6, 7 বিভিন্ন সিস্টেম পড়ছি। এই সিস্টেমগুলো একসাথে কিভাবে কোঅর্ডিনেট করে এইটা শিখবো আমরা এই অধ্যায়ে। এবং সমন্বয় টপিকটাকে ভাগ করা হয়েছে দুই ভাগে, একটা স্নায়বিক সমন্বয় আর একটা রাসায়নিক সমন্বয়। তো রাসায়নিক সমন্বয় অধ্যায় শেষ পর্যায়ে আমরা পড়ি, আর স্নায়বিক সমন্বয় দিয়ে আমরা অধ্যায়টা শুরু করতেছি। তো ফার্স্ট অফ অল আমরা এখানে স্নায়বিক সমন্বয় নিয়ন্ত্রিত হয় কিসের মাধ্যমে? আনসার হচ্ছে স্নায়ুতন্ত্রের মাধ্যমে। ওকে, আচ্ছা, স্নায়ুতন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। তো এই যে স্নায়ুতন্ত্রটা আছে, স্নায়ুতন্ত্রটা ডেভেলপ করছে ভ্রূণীয় কোন কোন স্তর থেকে? একটোডার্ম থেকে। মনে রাখবা অধ্যায় 8-এর যা কিছু আছে সবকিছু একটোডার্ম। অধ্যায় 8-এ আর কিছু আছে? অধ্যায় 8-এ কিন্তু চোখ নিয়ে আছে। সো চোখ হচ্ছে আমাদের একটোডার্ম থেকে ডেভেলপ করছে। কান নিয়ে আলোচনা করা হয়েছে, সো কানও কিন্তু একটোডার্ম থেকেই ডেভেলপ করছে। সো মানে কানের কিছু কিছু পার্ট আছে, যদি অনেক নলেজেবল কেউ হয়ে থাকো বা ক্লাসটা দেখে থাকো, কানে কিন্তু অনেকগুলো পার্ট আছে, মানে মেসোডার্ম এন্ডোডার্মেরও পার্ট আছে। বাট তোমাকে যদি গ্রোসলি বলা হয় যে কোন লেয়ার থেকে আসছে ভ্রূণীয়, তুমি কিন্তু আনসার একটোডার্ম দিবা। ওকে ফাইন। তো এখানে স্নায়ুতন্ত্রের কথা এখানে লেখা আছে, স্নায়ুতন্ত্রের ডেফিনেশন দেওয়া আছে, তোমরা একবার রিডিং পড়বা। তারপরে যাব স্নায়ুতন্ত্রের কাজ। এটা জাস্ট একবার রিডিং দেওয়ার জন্য বা একবার পড়ে রাখার জন্য বা চোখ বুলিয়ে নেওয়ার জন্য, পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসবে না। তারপরে যাই স্নায়ুতন্ত্রের গঠন। তো স্নায়ুতন্ত্রের গাঠনিক একক হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে নিউরন আর একটা নিউরোগ্লিয়া। ঠিক আছে, নিউরন এবং নিউরোগ্লিয়া নামে দুইটা একক আছে। তারপরে কথা হচ্ছে নিউরন কি? নিউরন হলে স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকর একক। তো নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যকরী একক। ফাইন। তো এটা কিন্তু পরীক্ষা ডেফিনেশন হিসেবে আসতেই পারে, ক মার্কের প্রশ্ন হিসেবে আসতেই পারে। ওকে, যদি প্রশ্ন এইভাবে আসে তাহলে তো অনেক সহজ প্রশ্ন আসলো। তো নিউরনের যে গঠন, নিউরনের যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারটা কিন্তু পরীক্ষার জন্য বেশ ভালো ইম্পর্টেন্ট। আশা করি দেখা যাচ্ছে নিউরনের স্ট্রাকচারটা। তো আমি খুব ভালো চিত্র আঁকতে পারি না বা পারলেও স্মার্ট বোর্ডে আঁকতে একটু ঝামেলাই হয়। তো চেষ্টা করতেছি, চলো আমরা একটু প্র্যাকটিস করি। ঠিক আছে, তো ধরো এখান থেকে হচ্ছে লম্বা একটা টান দিলাম, এখান থেকে আমরা এই যে এক্সোলেমা স্টার্ট করছি। তো একদম উপরে যেটা আঁকছি সেটা হচ্ছে কোষদেহ। কোষদেহ থেকে আমাদের কিছু প্রলম্বিত অংশ সৃষ্টি হয়েছে। ঠিক আছে,
ওকে, তো এটা হচ্ছে আমাদের কোষ দেহ। কোষ দেহের চারদিক থেকে প্রলম্বিত অংশ সৃষ্টি হয়েছে, যেটাকে আমরা বলতেছি ডেনড্রাইট। তাহলে কোষ দেহের চারদিকে সৃষ্টি হয় যেটা, সেটা হলো প্রলম্বিত অংশ, এবং সেই প্রলম্বিত অংশের নাম হলো ডেনড্রাইট। আর এদিকে আমাদের একটা মানে যে কোনো একদিকে অ্যাক্সন হিলক থেকে, এখানে হচ্ছে এই জায়গাটা বলতেছি আমরা অ্যাক্সন হিলক, সেখান থেকে স্টার্ট হয় একটা প্রলম্বিত অংশ, সেটাকে বলতেছি আমরা অ্যাক্সন। অ্যাক্সন থাকে একজন। আচ্ছা, ঠিক আছে। তো এখানে আমাদের ডেনড্রাইটের কথা আসছে, এবং কোষ দেহের মধ্যে কি থাকে? কোষ দেহের মধ্যে নিউক্লিয়াস থাকে। প্রথম কথা হচ্ছে এটা, সাইটোপ্লাজম থাকে এবং প্লাজমা মেমব্রেন থাকে। ফাইন। এরপরে কথা হচ্ছে কোষ দেহের মধ্যে আরেকটা স্পেশাল দানা থাকে, সেই দানাটার নাম হচ্ছে নিসল দানা। সো আমি এখানে আলাদা করে মার্ক করে রাখি, এই দানাটার নাম হচ্ছে নিসল দানা। ফাইন। এই নিসল দানা কি নিয়ে গঠিত? এই নিসল দানা গঠিত হচ্ছে আমাদের অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং পলিরাইবোজোম নিয়ে গঠিত। ফাইন, এটা গেল। এখানে আছে মাঝখানে কি নিউক্লিয়াস আছে, বাইরে সাইটোপ্লাজম আছে। ডান। এরপরে যাও, এই যে আমাদের ডেনড্রাইট আছে, ডেনড্রাইট সম্পর্কে আমরা কি পড়বো? এখানে আগে নামটা লিখে রাখি, নামটা হচ্ছে এটা ডেনড্রাইট। ওকে, তো ডেনড্রাইট কি করে? একটা নিউরন তার পরবর্তী আরেকটা নিউরন বা পূর্ববর্তী একটা নিউরনের সাথে যে সংযোগ গঠন করে, সেটাকে বলা হয় সিন্যাপস। সো এখানে যখন সংযোগ গঠন করবে, তখন এই যে এর আগে আরেকটা নিউরন আছে, সেই নিউরনের অ্যাক্সনের সাথে এই নিউরনের ডেনড্রাইটের একটা সম্পর্ক হয়, সেটাকে আমরা বলতে পারি কমনলি সিন্যাপস। ওকে, সিন্যাপসের অনেকগুলো প্রকারভেদ আছে। তো সিন্যাপস, এই সিন্যাপসের মধ্যে ডেনড্রাইটটা কি উদ্দীপনা গ্রহণ করে, নাকি ডেনড্রাইটের মধ্যে ডেনড্রাইট থেকে উদ্দীপনা অ্যাক্সনের দিকে যায়? আনসার হচ্ছে ডেনড্রাইটের মধ্যে উদ্দীপনা গ্রহণ করে। অর্থাৎ উদ্দীপনা গ্রহণ করে কে? আনসার হচ্ছে ডেনড্রাইট। তার মানে বলতে পারি ডেনড্রাইট হচ্ছে রিসিভার। তো রিসিভারকে বাংলায় বলে হচ্ছে সংবেদী। সংবেদীর ইংলিশ হচ্ছে সেন্সরি। সো আমরা বলতে পারি ডেনড্রাইট হচ্ছে সেন্সরি বা সংবেদী উদ্দীপনা বহন করে। ঠিক আছে, মানে সংবাদটা সে সেন্স করতে পারে। ফাইন, ওকে গেল। তাহলে আমাদের উপরের অংশটুকু শেষ। এবার হচ্ছে অ্যাকশন নিয়ে পড়াশোনা। অ্যাকশনের পড়াশোনার মধ্যে ফার্স্ট অফ অল এখানে যে কথাগুলো আছে, দেখবা যে এখানে অনেক হাবিজাবি অনেক জিনিসপাতি আছে। তো একদম শুরুতে আমি একটা লম্বা টান দিছি, একটা লাইন টানছি, এটার নাম হচ্ছে এক্সোলেমা। নাম কি? এক্সোলেমা। ওকে ফাইন। তারপরে কথা হচ্ছে এখানে আমাদের এক্সোলেমার উপরে বেশ কিছু শীট থাকবে। এই শীটগুলা গঠিত হয় সোয়ান সেল দিয়ে। ঠিক আছে, এখানে আমাদের ওকে, তো এখানে আমাদের ধরো এটা হচ্ছে আমার সেই এক্সোলেমা, এবং এটার উপরে মাইলিনের একটা শীট আছে। ঠিক আছে, তো এইভাবে আমি হচ্ছে এটাকে পেঁচাই দিলাম। আই থিঙ্ক বুঝতেছো। একদম বাইরের যে কাভারিংটা আছে, মানে একদম বাইরে থেকে যেটা দেখা যাচ্ছে, ভিতরে কিন্তু অনেকগুলা মানে অনেকবার আমি পেঁচাইছি, সেই পেঁচগুলা কিন্তু এখন আর তুমি বাইরে থেকে দেখতে পারতেছো না। বাইরে থেকে তুমি যেটা দেখতে পারতেছো সেটাকে বলা হয় নিউরিলেমা। আর এই যে ভিতরে অনেকগুলা পেঁচ আছে, অনেকগুলো জিনিস আছে ভিতরের, এগুলাকে বলতেছি আমরা মাইলিন শীথ। ঠিক আছে, তাহলে মাইলিন শীথের সর্বশেষ যে লেয়ারটা থাকে সেটাকে বলা হয় নিউরিলেমা। তাহলে এটা হচ্ছে আমাদের নিউরিলেমা। এটা হচ্ছে আমাদের নিউরিলেমা। এবং নিউরিলেমা কার লেয়ার? মাইলিন শীথের লেয়ার। এবং মাইলিন শীথের মধ্যে কোন সেল থাকে? আনসার হচ্ছে সোয়ান সেল থাকে। ওকে ফাইন। এবং দেখবা এটা হচ্ছে একটা মাইলিন শীথ, এখানে আরেকটা মাইলিন শীথ, এখানে আরেকটা মাইলিন শীথ। সো মাইলিন শীথগুলোর মধ্যে এই যে মাঝখানে মাঝখানে কিছু গ্যাপ থাকে, এই গ্যাপগুলোকে কি বলা হয়? এটাকে বলা হয় রেনভিয়ারের পর্ব বা নোড অফ রেনভিয়ার।
রেনভিয়ারের পর্ব বা নোড অফ রেনভিয়ার। ফাইন, আশা করি এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি। এরপরে যাব, এখানে যাবা, এখান থেকে গিয়ে মাঝে মধ্যে দেখবা যে এখান থেকেও সৃষ্টি হতে পারে কিছু কোল্যাটারাল শাখা, মানে অনুপ্রস্থ কিছু শাখা বের হইতে পারে। সো এটা হচ্ছে এক্সেপশনাল, বলে লাভ নাই। এখান থেকে হচ্ছে তোমার ধরো আরও কিছু শাখা প্রশাখা বের হবে। তো এই যে শাখা প্রশাখাগুলো বের হয়েছে, এগুলো হচ্ছে আরও শাখা প্রশাখা একদম শেষ পর্যায়ে আর কি শুরু হয়েছে, সেটাকে বলতেছি আমরা টেলুডেনড্রিয়া বা টেলুডেনড্রিয়ন। প্রত্যেকটাকে বলা হয় টেলুডেনড্রিয়ন, আর সবগুলাকে একসাথে বলা হয় টেলুডেনড্রিয়া। ওকে, তো আমি আর এখানে স্পেলিংটা লিখলাম না, এটা হচ্ছে এখানে লেখা আছে, এই যে টেলুডেনড্রিয়ন। আর এই টেলুডেনড্রিয়নের শেষ মাথায় কি থাকে? সিনেপটিক নব থাকে। এই সিনেপটিক নব থেকে আমাদের নিউরোট্রান্সমিটারগুলো বের হয় এবং বের হয়ে হচ্ছে পরবর্তী যে সিনেপস আছে সেই সিনেপসের মধ্যে, সেটা পরবর্তী সিনেপসের যে ডেনড্রাইট আছে সেই ডেনড্রাইটটা এটা রিসিভ করে। ডেনড্রাইট না থেকে অন্য কিছু থাকতে পারে, যদি মাসেল থাকে তাহলে নিউরোমাসকুলার জাংশনের মধ্যে সেটা যাবে। সো ওই আলোচনাটুকু না বুঝলেও এতটুকু জানো যে এখানে আমাদের সিনেপটিক নব থাকে, এতটুকুই এনাফ। সো এটা আমরা যা আঁকলাম সেটা হচ্ছে একটা নিউরনের চিত্র, ঠিক আছে? পরীক্ষা আসলে আর একটু বড় করে আইকো। সো মোটামুটি এই হচ্ছে আমাদের কথাবার্তা। আমরা এখানে এই আলোচনার মধ্যে এতটুকুই ছিল। এখান থেকে একটা ইনফো দেওয়া আছে, সেটা হচ্ছে অ্যাক্সন কতটুকু লম্বা। অ্যাক্সন কতটুকু লম্বা? 1 মিটারের বেশি হতে পারে। ফাইন। এরপরে মাইলিন শীটটা কি নিয়ে গঠিত? প্রোটিন এবং ফ্যাট নিয়ে গঠিত। ওকে, তাহলে প্রোটিন এবং ফ্যাট নিয়ে গঠিত। আচ্ছা, তো এই যে আমরা এখানে কথা বললাম যে সোয়ান সেলের কথা, এখানে একটু কথা আছে, ঠিক আছে? মাইলিন শীটটা আমাদের সোয়ান সেল গঠিত, এটা সত্য কথা, তবে সব সময় না। মাইলিন শীট এইটা সোয়ান সেল নিয়ে গঠিত, আবার এটা অলিগোডেন্ড্রোসাইট নিয়ে গঠিত। কিছুক্ষণ পরে তোমরা পাবা অলিগোডেন্ড্রোসাইট নামে একটা নিউরোগ্লিয়াল সেল থাকে, অলিগোডেন্ড্রোসাইট। ওকে, ফাইন। এই যে আমাদের অলিগোডেন্ড্রোসাইট নিয়ে মাইলিন শীট গঠিত, এটা কিভাবে গঠিত হতে পারে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মাইলিন শীট গঠিত হবে অলিগোডেন্ড্রোসাইট দিয়ে, আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মাইলিন শীট গঠিত হবে সোয়ান সেলের হাত ধরে, ঠিক আছে? তাহলে অলিগোডেন্ড্রোসাইট মাইলিন শীট গঠন করতে পারে কখন? ইন কেস এটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আর সোয়ান সেল মাইলিন শীট গঠন করে কখন? যখন পেরিফেরাল নার্ভাস সিস্টেমের কথা আমরা বলতেছি। সো নিউরনের আলোচনাটুকু শেষ। এবার ধরো নিউরনের মধ্যে অ্যাক্সন আর ডেনড্রাইটের মধ্যে একটা পার্থক্য আসতেই পারে। সো এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট জায়গা। অধ্যায় থেকে কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা, মানে প্রশ্ন আসার সম্ভাবনা বা জায়গা অনেক বেশি আছে পরীক্ষায়। এই অধ্যায় থেকে অনেক প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, যে কোনো বছর যে কোনো কিছু ঘটতে পারে, ইউ নেভার নো। সো অবশ্যই প্রিপারেশন নিবা। যারা হচ্ছে ধরো একদম খাদের কিনারার মধ্যে পড়ো নাই, তারা হচ্ছে প্রিপারেশন নিবা খুব ভালো মতোই। অ্যাক্সন এবং ডেনড্রাইটের মধ্যে প্রধান কাঠামোগত পার্থক্য কোনটা? ডেনড্রাইটে মাইলিন শীট থাকে কিন্তু অ্যাক্সনে থাকে না। অ্যাক্সন উদ্দীপনা গ্রহণ করে আর ডেনড্রাইট তা প্রেরণ করে। ডেনড্রাইটের দৈর্ঘ্য অ্যাক্সনের তুলনায় অনেক বেশি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ডেনড্রাইটে মাইলিন শীট থাকে কিন্তু অ্যাক্সনে থাকে না, এটা একটা ভুল কথা। বরং অ্যাক্সনে থাকে, ডেনড্রাইটে থাকে না। অ্যাক্সন উদ্দীপনা গ্রহণ করে আর ডেনড্রাইট তা প্রেরণ করে, এটা কি হওয়ার কথা নাকি আমি যেটা বললাম সেটা? তাহলে এটাও ভুল কথা। তারপরে ডেনড্রাইটের দৈর্ঘ্য অ্যাক্সনের তুলনায় অনেক বেশি হয়, হইল কথা? আমরা পড়ছি যে অ্যাক্সনের দৈর্ঘ্য 1 মিটারের চেয়ে বেশি হয়, ডেনড্রাইট তো খুবই ছোট। তাহলে আমার আনসার হচ্ছে 4 নাম্বারটা হবে, অ্যাক্সনের প্রান্তভাগে নিউরোট্রান্সমিটার থাকে। ফাইন, নেক্সটে যাব। এখানে যাব আমাদের নিউরনের প্রকারভেদ। নিউরনের প্রকারভেদ এটাকে ভাগ করতে পারি আমরা 3টা বেসের উপর ভিত্তি করে। একটা হচ্ছে আমাদের কি, প্রলম্বিত অংশের সংখ্যা, তারপরে কাজের প্রকৃতি, সংবেদন, পরিবহন। সো প্রলম্বিত অংশের সংখ্যার উপর বেস করে যে ভাগটা আছে সেটা সম্পর্কে আলোচনায় আসছি। তার আগে এই দুইটা পড়ে নিই। এই দুইটা আসলে একই ধরনের বিভাগ, সংবেদী, চেষ্টীয় আর মিশ্র। ধরো তোমাকে হচ্ছে মশা কামড় দিছে, আমাকে হচ্ছে মশা কামড় দিল, এই মশাটা হচ্ছে এখানে বসছে, ঠিক আছে? এই আমার আঙ্গুল থেকে এই উদ্দীপনাটা আমার ব্রেন, আমার স্পাইনাল কর্ড অর্থাৎ আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যাবে।
যাওয়ার সময় সে যে রাস্তা দিয়ে গেছে সেটা হচ্ছে সংবেদী পথ, এবং যে নার্ভ দিয়ে গেছে সেটাকে বলা হয় সংবেদী স্নায়ু। সো এই হচ্ছে আমাদের সংবেদী স্নায়ু, এবং সংবেদী যে নার্ভটা আছে সেই নার্ভের যে একক সেটাকে বলতেছি আমরা নিউরন। তাহলে সংবেদী নিউরনের মধ্য দিয়ে সে প্রবাহিত হচ্ছে। আর এই মশাটা যে বসছে, বসার সময় আমি আরেকটা হাত দিয়ে মারলাম, এই মারার জন্য যে আমার একটা রিফ্লেক্স কাজটা করলো, যে আমার আরেকটা হাতের যে মাংসপেশি সেটাকে সে নিয়ন্ত্রণ করলো বা এটাকে চালনা করলো, সঞ্চালন করলো, এই কাজটা করতেছে আমাদের চেস্টীয় স্নায়ু বা চেস্টীয় নিউরন। ঠিক আছে? আর যে স্নায়ুর মধ্যে সংবেদীও থাকে চেস্টীয় থাকে, মানে দুইটাই থাকে, সেটাকে বলে থাকি আমরা মিশ্র স্নায়ু, এবং মিশ্র স্নায়ুর মধ্যে থাকে মিশ্র নিউরন। ওকে ফাইন। তো এখানে আমাদের সংবেদী যে স্নায়ুটা আছে সেটাই বলতেই বোঝায় অন্তর্মুখী, চেস্টীয় মানে হচ্ছে বহির্মুখী, আর মিশ্র মানে হচ্ছে আন্তঃনিউরন। ওকে। আর এখানে দেখো আমাদের আরো 5টা ভাগ আছে, যে কাজের প্রকৃতির উপর বেস করে ভাগ করা হয়েছে: এক মেরুযুক্ত, দ্বিমেরুযুক্ত, ছদ্ম মেরু, বহুমেরু এবং মেরুহীন। সো এখানে হচ্ছে সংজ্ঞাবহ আর চেষ্টীয় স্নায়ুর মধ্যে পার্থক্য দেওয়া আছে, যেটা হচ্ছে আমরা একটু আগে বললাম যে সেন্সরি আর হচ্ছে মোটর, আজ্ঞাবহী আর হচ্ছে চেষ্টীয়। ওকে। তো এটা একটা পার্থক্য দেওয়া আছে, তোমার সিকিউর ক্ষেত্রে ভূমিকা হেল্প করবে, সেজন্য এখানে লিখে দিছি। আচ্ছা, তো আমাদের এটার এক্সাম্পলগুলো লাগবে, যে কাজের প্রকৃতির উপর বেস করে কোনটাকে কি মানে কেন নাম দিয়েছে কোনটা। যেটার মধ্যে আমাদের একটাই মেরু আছে সেটাকে বলা হয় ইউনিপোলার বা এক মেরুযুক্ত। তারপরে যেটার মধ্যে মেরু থাকে দুইটা, দেখো এখানে একটা আছে, এদিকে একটা আছে, এটাকে বলতেছি আমরা দ্বিমেরুযুক্ত। ছদ্মমেরু হইতে পারে, বহুমেরু হইতে পারে। তো এখানে অনেক কিছু আছে, তো আমরা এক্সাম্পলগুলো কেমনে মনে রাখবো? ফার্স্ট অফ অল, বহুমেরুযুক্ত, এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি নিয়ে গঠিত পরে বলতেছি। তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে থাকে বহুমেরুযুক্ত, বলেই ফেলি যে ব্রেইন এবং স্পাইনাল কর্ড, এটা থাকে আমাদের বহুমেরুযুক্ত। ঠিক আছে? তারপরে যাব ছদ্মমেরুযুক্ত। নামের মধ্যে যদি গ্যাং থাকে তাহলে সেটা হচ্ছে ছদ্মবেশী, তাই না? ছদ্মবেশীরাই তো গ্যাং বানায় থাকে একসাথে, গুন্ডা মাস্তানগুলা। তো গ্যাং বা গ্যাংলিয়া, ঠিক আছে? গ্যাং হচ্ছে গ্যাংলিয়ার প্রথম 2 অক্ষর। সো মনে রাখবা, যত গ্যাংলিয়া আছে সব গ্যাংলিয়াই হচ্ছে ছদ্মমেরুযুক্ত। ঠিক আছে? ভাই গ্যাংলিয়া মানে কি? অনেকে জিজ্ঞেস করো। গ্যাংলিয়াম আর কিছুই না, কোষ দেহ। যখন আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কথা বলতেছি তখন সেটাকে বলি আমরা নিউরন, আর যখন পেরিফেরাল নার্ভাস সিস্টেম বলি তখন সেটাকে বলা হয় স্নায়ু। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নিউরনের যে সেল বডি সেটাকে বলা হয় কোষ দেহ, পেরিফেরাল নার্ভাস সিস্টেমে সেই যে সেল বডি সেটাকে বলা হয় গ্যাংলিয়া। বুঝতে পারছি? ফাইন। এরপরে যাব দ্বিমেরুযুক্তের ক্ষেত্রে। মনে রাখবা, আমাদের যা কিছু দুইটা, সব কিছুর মধ্যেই দ্বিমেরুযুক্ত থাকে। যেমন আমাদের নাকের মধ্যে ছিদ্র হচ্ছে 2টা, সুতরাং নাকের মধ্যে কি থাকবে? দ্বিমেরুযুক্ত। আমাদের চোখের মধ্যে রেটিনা থাকে 2টা, সুতরাং রেটিনা নার্ভ কয় মেরুযুক্ত? দ্বিমেরুযুক্ত। আমাদের কান কয়টা? কানও 2টা, সুতরাং কানের মধ্যে যে ককলিয়া থাকে সেই ককলিয়াতেও থাকে ডাবল। আর মানব ভ্রূণ, মানব ভ্রূণ, মানুষ যখন ভ্রূণ অবস্থায় থাকে তখন কিন্তু সে বড় হবে, মানে বড় হয়ে সে ভালো মানুষ হবে না খারাপ মানুষ হবে, এটা কিন্তু তখনই ডিসাইড হয়, মানে তখনই ডিসাইড হয় না, মানে আমরা বলতে পারি না, এটা তার ভাগ্যে থাকে। আমরা তো জানি যে তার যে কৃতকর্ম এটা আল্লাহ গায়েবীভাবে জানেন। সো ওই কথা না, মানে ধরো সে বড় হয়ে কি হবে এটা তো আর তুমি বলতে পারবা না। তো আমরা আমরা তার সম্পর্কে জানি না, এই বিষয়টা আর কি, যে মানব ভ্রূণ সম্পর্কে আমরা কিন্তু তখন বলতে পারি না কিছু। ওকে। তাহলে দ্বিমেরুযুক্ত, এটা হচ্ছে আমাদের ভ্রূণ, নাক, রেটিনা, ককলিয়া, এটা হচ্ছে এর এক্সাম্পল। এরপরে দেহের প্রান্তীয় যে স্নায়ুতন্ত্র আছে, প্রান্তীয়, সেখানে আমাদের এক মেরুযুক্ত স্নায়ু থাকে। এরপরে মেরুহীনের মধ্যে তুমি কি বলবা? মেরুহীন হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ারের বহিস্তরে, এটা হচ্ছে আমাদের কি থাকে? মেরুহীন থাকে। সেরিব্রাল হেমিস্ফিয়ারের, সেরিব্রাল হেমিস্ফিয়ার মানে একটা সেরিব্রামকে 2 ভাগে ভাগ করা যায়, এটা হচ্ছে ব্রেইনের পার্ট আর কি। সেরিব্রাল হেমিস্ফিয়ারের বহিস্তরে। কিছুক্ষণ পরে আমরা ব্রেইনের পার্ট বা স্ট্রাকচার পড়বো, তখন বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানবো। সো এই হচ্ছে আমাদের কথাবার্তা।
এছাড়াও আরেকটা এক্সাম্পল আছে, সেটা আমরা আসলে এখানে পড়াই না, অ্যাডমিশনের সময় পড়াই, যে আমাদের যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের মেডুলার ক্রোমাফিন স্তরে থাকে কি, এই মেরোহীন নিউরন। ফাইন। তো আমরা এতক্ষণ নিউরন সম্পর্কে পড়ছি, বাট এবার আমরা পড়বো নিউরোগ্লিয়া সম্পর্কে। এটা আবার কি জিনিস ভাই? নিউরন সম্পর্কে তো আমি 8-9 পড়ছি বা 9-10 পড়ছি। তো নিউরোগ্লিয়া হচ্ছে নিউরনের সাপোর্টিং সেল, এটাকে বলা হয় গ্লিয়াল সেল অথবা সাপোর্টিং সেল, ঠিক আছে? গ্লিয়াল সেল অথবা সাপোর্টিং সেল অফ নিউরন। ওকে, তো এটার ডেফিনেশন কি? নিউরন যে যোজক টিস্যুর মধ্যে সুরক্ষিত থাকে সেটাকে বলা হয় নিউরোগ্লিয়া, এবং এটাকে 4 ভাগে ভাগ করা যায়। ফাইন। এখন যদি তোমাকে জিজ্ঞেস করে বিষয়টা এরকম, ধরো আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে নিউরনের মধ্যে কিন্তু কোনো সেন্ট্রিওল থাকে না, অন্যান্য কোষীয় উপাদান থাকলেও সেন্ট্রিওল কিন্তু থাকে না। আর আমরা জানি প্রাণী কোষের ক্ষেত্রে যদি কোনো কোষ বিভাজিত হইতে হয় তার মধ্যে সেন্ট্রিওল থাকতে হয়। যেহেতু নিউরনের মধ্যে সেন্ট্রিওল থাকে না, সুতরাং নিউরন কোষটা বিভাজিত হয় না। আর আমরা এটাও জানি যে কোনো কোষ যখন বিভাজিত হয় তখন তার মধ্যে অনিয়ন্ত্রিত বিভাজন ঘটা সম্ভব। মানে বিভাজিত হইলে না অনিয়ন্ত্রিত বিভাজন হবে। তাহলে বিভাজন যেহেতু সম্ভব না, সুতরাং এর মধ্যে অনিয়ন্ত্রিত কোষ বিভাজনও কিন্তু সম্ভব না। অনিয়ন্ত্রিত কোষ বিভাজন যদি না হয়, টিউমারও সম্ভব না, ক্যান্সারও সম্ভব না। তাহলে ব্রেন ক্যান্সার কেমনে হয় ভাবো। তো এই কোয়েশ্চেনটার আনসার হচ্ছে আমাদের নিউরোগ্লিয়া। ব্রেনের মধ্যে শুধু নিউরন থাকে না, নিউরোগ্লিয়া নামে আরেকটা সেল থাকে, ঠিক আছে? সো আমাদের এই নিউরোগ্লিয়া সম্পর্কে পড়তে হবে, 4 ভাগে ভাগ করা যায়। ফার্স্ট অফ অল আছে অ্যাস্ট্রোসাইট। এই অ্যাস্ট্রোসাইটটাই মূলত টিউমারের জন্য দায়ী। তো ব্রেন টিউমার গঠন করায় কে? অ্যাস্ট্রোসাইটের অনিয়ন্ত্রিত বিভাজনের কারণে। তারপরে ব্লাড ব্রেন ব্যারিয়ার তৈরি করে কে? এটা কি জিনিস ভাই? তুমি তোমার বডিতে অনেক টক্সিক উপাদান গ্রহণ করতেছো, বা মানে ধরো খাবারের মধ্যে অনেক ইনফেকশিয়াস জিনিসপাতি থাকতে পারে, বা ধরো অনেক কিছুই, যেটা আমার ব্রেনে গেলে ইফেক্ট পড়বে একটু লং টার্ম। এই জন্য যেন কোনো ধরনের লং টার্ম ইফেক্ট না পড়ে, ব্রেন কিন্তু সব যা কিছু তোমার বডিতে আছে, রক্তের মধ্যে যত উপাদান আছে সব উপাদানকেই সে একদম রিসিভ করে না, সে একটা ব্যারিয়ার বানায় রাখছে, ব্লাড ব্রেন ব্যারিয়ার। ফলে রক্তের সকল জিনিস ব্রেনের মধ্যে পাস করে না, শুধুমাত্র ব্রেন যেগুলাকে পারমিট করে সেগুলাই হচ্ছে ব্রেনের মধ্যে প্রবেশ করতে পারে। সো এই ব্লাড ব্রেন ব্যারিয়ারটা কে তৈরি করে? অ্যাস্ট্রোসাইট গঠন করে। ফাইন। তারপরে এটা হচ্ছে নিউরনে পুষ্টি প্রদান করে। অলিগোডেন্ড্রোসাইটের কথা অলরেডি বলছি, মাইলিন আবরণ গঠন করে। মাইক্রোগ্লিয়া, এটা পড়বা যে ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। ওকে, তো আমরা কিন্তু ফেগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে বিভিন্ন অধ্যায় বিভিন্ন জিনিস পড়তেছি, এটা কিন্তু সবকিছু একসাথে নোট করে রাখবা, নয়তো পরবর্তীতে দেখবা যে তোমার মিলতেছে না। তো আমরা সবগুলো একসাথে পড়াবো প্রতিরক্ষা অধ্যায়, সেখানে সবগুলো অধ্যায় সম্পর্কে একসাথে পড়া হয়। ওকে ফাইন। তো এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম নিউরোগ্লিয়া, এখান থেকে প্রশ্ন আসতে পারে। এর বাইরেও আরো কিছু টুকটাক প্রশ্ন করা সম্ভব, তবে এইচএসসি পরীক্ষা আশা করি করবে না, অ্যাডমিশন টেস্টে আমরা পড়ব। তারপর হচ্ছে ইপেনডাইমান কথায় আসো। ইপেনডাইমা কি করে? সিএসএফ উৎপন্ন সংবহন এবং শোষণের সাথে জড়িত। সো সিএসএফ উৎপন্ন সংবহন শোষণের সাথে জড়িত কোনটা? আনসার হচ্ছে এপেন্ডাইমাল সেল। ফাইন, নেক্সটে যাব। সো আমরা এতক্ষণ পর্যন্ত নিউরন এবং নিউরোগ্লিয়া সম্পর্কে পড়ছি, এবার আমরা সিনেপস সম্পর্কে পড়ব। সো সিনেপস সম্পর্কে তুমি জানো অলরেডি, এখানে হয়তো টেক্সটটা থাকবে। সিনেপসের ডেফিনেশনটা দেখো, দুটো স্নায়ুর মধ্যে যে সংযোগ সেটাকেই বলা হয় সিনেপস। তবে তুমি এতদিন পর্যন্ত যা ভাবছো যে মনে হয় অ্যাক্সনের সাথে ডেনড্রাইটেরই হইতে হবে আর কিছু হওয়া যাবে না, বিষয়টা কিন্তু সেরকম না। অ্যাক্সনের সাথে সোমাটিকের হইতে পারে, আরও বেশ কিছু কম্বিনেশন হওয়া সম্ভব, ইভেন ডেনড্রাইটের সাথে ডেনড্রাইটের হওয়া সম্ভব। তো এক্সোসোমাটিক হওয়া পসিবল, এক্সোডেনড্রাইটিক, এক্সোএক্সোনিক এবং ডেন্ড্রোডেনড্রাইটিক। এখান থেকে তুমি জাস্ট হেডিংয়ের নামগুলো পড়বা, কারণ পরীক্ষার প্রশ্ন আসতে পারে নিচের কোনটি সিনেপসের প্রকারভেদ নয়। এক্সোসোমাটিক, এক্সোডেনড্রাইটিক, এক্সোএক্সোনিক, ডেন্ড্রোডেনড্রাইটিক না দিয়া দিল ডেন্ড্রোএক্সোনিক বা ডেন্ড্রোসোমাটিক, কিছু একটা দিল যেটা এখানে মিলতেছে না, তাহলে কিন্তু হইল না। সো এমন ভাবে দিবা যেন এই চারটার মধ্যে কিছু একটা পড়ে। তো তুমি জাস্ট চারটার নাম মনে রাখবা, ঠিক আছে? এখানে আমাদের সিনাপসের একটা ছবি দেওয়া ছিল, সিনাপসের ছবিটা একবার দেখে নিও। খুব একটা হয়তো বড় প্রশ্নে আসবে না, বাট খ মার্কের প্রশ্নের মধ্যেও একটা যদি তুমি দিয়ে দিতে পারো সিনাপসের স্ট্রাকচার,
তাহলে হয়তো টিচার খুশি হয়ে যাবেন। তারপরে কথা হচ্ছে আমরা সিন্যাপস যখন পড়তেছিলাম, সিন্যাপসের আগে একটা নিউরন থাকে, পরে একটা নিউরন থাকে। আগের নিউরনটাকে বলা হয় প্রিসিন্যাপটিক নিউরন, আর পরের নিউরনটাকে বলা হয় পোস্ট সিন্যাপটিক নিউরন। এবং নিউরনের মধ্যে সিন্যাপস থাকে দুই ধরনের, একটা হচ্ছে বৈদ্যুতিক আর একটা রাসায়নিক। তো বৈদ্যুতিক যে সিন্যাপস সেটা হচ্ছে আমাদের কি হয়, বিদ্যুৎ প্রবাহ এর মাধ্যমে মেনটেন হয়। কোথায় পাওয়া যায় এটা? ব্রেইন এবং হার্টের মধ্যে। আর রাসায়নিক সিন্যাপস সম্পর্কে এখন আমরা আলোচনা করব। তো এই হচ্ছে আমাদের রাসায়নিক সিন্যাপস সংগঠিত হওয়ার জন্য যে প্রধান বস্তুটা প্রয়োজন, সেটার নাম হচ্ছে নিউরোট্রান্সমিটার। তো তোমাকে পরীক্ষায় নিউরোট্রান্সমিটারের নামটা মনে রাখতে হবে। নিউরোট্রান্সমিটার এর ডেফিনেশনটা, নিউরোট্রান্সমিটারের মাধ্যমে নিউরোট্রান্সমিশন ঘটে। তো নিউরোট্রান্সমিশনের সংজ্ঞাটা এখানে দেওয়া আছে, এবং যে প্রসেসের মাধ্যমে ঘটতেছে সেটার নাম হচ্ছে নিউরোট্রান্সমিশন, যে উপাদানের মাধ্যমে ঘটতেছে সেটার নাম হচ্ছে নিউরোট্রান্সমিটার। ফাইন, এই ডেফিনেশনটা তুমি এখান থেকে পরীক্ষার জন্য পড়ে নিবা। এমসিকিউ না, ক মার্কের প্রশ্নের জন্য এটা হেল্প করবে। তারপরে যাব, এখানে দেখবা যে রাসায়নিক গঠনের উপর বেস করে বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন আছে। তো এটা হচ্ছে তোমাকে মনে রাখতে হবে। কেমনে মনে রাখবা ভাই? জিনিসটা তো মনে রাখা এত সহজ না। দেখো, উত্তেজক আছে, কিছু উত্তেজক গ্যাস তোমাকে হচ্ছে উত্তেজিত করে দিচ্ছে। তো গ্যাস দিয়ে তুমি মনে রাখতে পারো। গ্যাসের মধ্যে কি পড়ে? কার্বন মনোক্সাইড একটা গ্যাস নাকি? গ্যাস না, গ্যাস। জি ফর গ্লুটামেট, গ্লুটামেট, ঠিক আছে, গ্লুটামেট। তারপরে এ ফর অ্যাসপার্টেট, এস ফর সেরোটোনিন। শেষ। বাধাদায়কের মধ্যে কি পড়বে? টিজি দিয়ে মনে রাখতে পারো, যে তোমাকে হচ্ছে পড়াশোনা থেকে বিরত রাখতেছে সোশ্যাল মিডিয়া। তো টিজি, টি ফর টরিন, জি ফর গ্লাইসিন, জি ফর গাবা। এখান থেকে আমাদের বাধাদায়কটা শেষ। আর উত্তেজক ও বাধাদায়ক, এটার মধ্যে কি পড়বে? অ্যাসিটাইলকোলিন, ডোপামিন, নরএপিনেফ্রিন। অত কিছু তো মনে রাখার দরকার নাই, এই দুটার মধ্যে পড়ছে না, তার সব কিছু কি এটার এক্সাম্পল। এবার আসো ভাই, এটাও মনে রাখতে চাচ্ছি, যদিও এটা এইচএসসি পরীক্ষায় হয়তো তোমাদের লাগবে না, বা লাগলে লাগতেও পারে, বলার তো যাচ্ছে না, যে কোনো সময় টিচার ইচ্ছা হয়েছে দিয়ে দিছে। তো এটা আমরা বেসিক্যালি অ্যাডমিশন টেস্টের সময় পড়াই, যে একক আয়ন, জিঙ্ক হচ্ছে একটা আয়ন, আমি বুঝতেই পারি, জিঙ্ক হচ্ছে আয়ন। শেষ। গ্যাস, নাম শুনলে বোঝা যায় এগুলো হচ্ছে গ্যাস। পিউরিন, আমরা জানি অ্যাডিনিন এবং গুয়ানিন এই দুটাকে বলা হয় পিউরিন, আর সাইটোসিন এবং থায়ামিন ইউরাসিল এগুলাকে বলা হয় পাইরিমিডিন। অ্যাডিনিন থেকে আসছে অ্যাডিনোসিন, অ্যাডিনোসিন থেকে আসছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। সুতরাং পিউরিনের এক্সাম্পল এগুলো হবে নাকি হবে না? হবে। ফাইন, নেক্সটে যাব। তিনটা আছে, অ্যামিনো অ্যাসিড, বায়োজেনিক অ্যামাইন, ট্রেস অ্যামাইন, পেপটাইড, চারটা আছে। এর মধ্যে অ্যামিনো অ্যাসিডটা দেখো, তুমি এটা নামের মধ্যে লেখা আছে অ্যাসিড, তো এটা কি হবে নাকি হবে না? হবে। অ্যাসপার্টেট, গ্লুটামেট, গ্লাইসিন এগুলো কোথায় পড়ছো? কোষ রসায়নে পড়ছো, কোষ রসায়নে পড়ছো, তো মনে থাকার কথা। টোরিনটা এখানে আলাদা করে মুখস্থ করে নিবা, গেল। তারপরে যাও, বায়োজেনিক অ্যামাইন্স, যেটা তুমি বায়োলজি বইয়ের অন্যান্য অধ্যায়ে পাও, সেটার নামই হচ্ছে বায়োজেনিক অ্যামাইন্স। যেমন অ্যাসিটাইল কোলিন এখানে তুমি অনেক বেশিবার পাবা, মানে এই ছকের বাইরে অনেকবারই পাবা, তাই না? ডোপামিন অনেকবার পাবা, হিস্টামিন, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, সেরোটোনিন এগুলো প্রত্যেকটাই তুমি বায়োলজি বইয়ের অন্যান্য জায়গায় পাবা, এই ছকের বাইরেও। সুতরাং এগুলো হয়েছে আমাদের বায়োজেনিক অ্যামাইন্স। শেষ। ভাই বলতেই পারো এডিনোসিনও তো অন্যান্য জায়গায় পাই, এডিনোসিন তো এটার মধ্যে পড়েই গেছে। তুমি হচ্ছে এই জন্যই তো আমি নিচ থেকে শুরু করছি, তুমি সিকোয়েন্সটা ফলো করবা, যে কোনটার পরে আমি কোনটাতে যাচ্ছি, আগে এগুলো মিলানোর চেষ্টা করবা, যদি না মিলে তারপর উপর দিকে। আচ্ছা, তাহলে বায়োলজি বইয়ের অন্যান্য জায়গায় পাইছি বায়োজেনিক অ্যামাইন্স। তাহলে ভাই আমি তো ইয়াও পাইছি, অ্যাসপার্টেটও বিভিন্ন জায়গায় পাইছি হয়তো, এটা কিন্তু তুমি কোষ রসায়ন অধ্যায়ে পাইছো, কোষ রসায়ন অধ্যায় জুলজির মধ্যে পড়ে না, বা পড়লেও অধ্যায় 3 এর মধ্যে যা কিছু আছে আলাদা করে ফেলাবা, গেল বায়োজেনিক অ্যামাইন্স। তারপরে আমরা আসবো পেপটাইডস আর ট্রেস অ্যামাইন্সের মধ্যে, যে কোনো একটা মনে রাখতে হবে। তো দেখো, বিটা এন্ডোরফিন এটার নাম তুমি কোথায় পড়ছো? যখন প্রোটিন পড়ো তখন কিন্তু এন্ডোরফিনের কথা পড়া হয় কোষ রসায়ন অধ্যায়ে। সো ওইখান থেকে মনে রাখবা যে প্রোটিনের জন্য কোন বন্ধন কাজ করে? পেপটাইড বন্ধন কাজ করে। তারপরে পি থেকে পেপটাইডস লিখে দিয়েছে, পি অফ পেটামিন, প ফ, প প, মিলছে না? মিলছে। এর বাদে এখানে কয়টা নাম আছে? 3টা নাম আছে, ঠিক আছে। এটা হচ্ছে সোমাটোস্ট্যাটিন, এস দিয়ে, এনকেফালিন, ই দিয়ে, আর এটা হচ্ছে আমাদের ক দিয়ে, মানে কোলেসিস্টোকাইনিন। এটা তুমি যে কোনো একভাবে মনে রাখতে পারো, সেক দিয়ে মনে রাখতে পারো, সেক থিটা। ওই সেক থিটা থেকে আমাদের পেপটাইডের নাম এমনি মনে রাখা পসিবল।
আর ট্রেস এমাইন্স হচ্ছে বাকি যা কিছু আছে। সো এদের নামে শেষে একটা মাইন থাকে, দেখো মাইন আছে ট্রিপার মাইন পরে উচ্চারণ তো এটা ইংলিশ থেকে বাংলায় আনছে সেজন্য মিন লিখছে, মাইনই তো পড়তে পারো। সো ট্রিপার মাইন শেষ। নিউরো হরমোনের ডেফিনেশন, এটা আমাদের ক মার্কের প্রশ্নের জন্য লাগবে। এরপরে নিউরোসিক্রেশনের ডেফিনেশন, এটা আমাদের ক মার্কের ডেফিনেশনের জন্য লাগবে। সেগুলো আমি এখানে একটু স্টার দিয়ে দিলাম ডেফিনেশন হিসাবে। স্পাইনাল কর্ডে কোন ধরনের নিউরন পাওয়া যায়? বলছিলাম সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে মাল্টিপোলার পাওয়া যায়। তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে মাল্টিপোলার পাওয়া যায়, তাহলে মাল্টিপোলার কি হবে? ব্রেন এবং স্পাইনাল কর্ড। তো স্পাইনাল কর্ড কোথায়? মাল্টিপোলার, এপোলার, ইউনিপোলার, সিউডোপোলার, বাইপোলার। অপশনই তো নাই, কোয়েশ্চেন ভুল। ওয়েট, স্পাইনাল কর্ডে বলছে তাই না? স্পাইনাল কর্ডে মাল্টিপোলার, ঠিক আছে বুঝলাম, পাইলাম না। বাট আমরা তো স্পাইনাল কর্ডে কিছুক্ষণ পরে বা বইয়ের মাঝখানে তুমি যদি বই পড়ে থাকো তাহলে জানার কথা যে স্পাইনাল নার্ভ গ্যাংলিয়া, স্পাইনাল রুট গ্যাংলিয়া বা ডরসাল রুট গ্যাংলিয়া এইগুলো পাওয়া যায়, মানে গ্যাংলিয়াগুলো পাওয়া যায় কোথায়? এখানে স্পাইনাল কর্ডের মধ্যে। দ্যাট মিনস গ্যাংলিয়া যেহেতু আছে সুতরাং সিউডোপোলার হবে আনসার, আনসার হবে সি। ডেনড্রাইটে কোন অঙ্গাণু পাওয়া যায় না? ডেনড্রাইটে তো কোনো অঙ্গাণুই পাওয়া যায় না, যা পাওয়া যায় সব তো কোষ দেহে পাওয়া যায়। নিউরোগ্লিয়া সম্পর্কে কোনটা সঠিক নয়? প্রথমটা। স্নায়ুতন্ত্রের কোষ সমষ্টির 90% হচ্ছে নিউরোগ্লিয়া। আচ্ছা, এই কাজগুলো একটু পরে নিতে পারো, এটা হচ্ছে আমরা প্রি মেডিকেলে এক্সট্রা ইনফোগুলো দিয়ে থাকি আর কি। ওকে, তারপরে হচ্ছে মস্তিষ্কের টিউমারের সাথে জড়িত অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া, ম্যাক্রোগ্লিয়া। টিউমারের সাথে জড়িত কোনটা? আনসার হচ্ছে অ্যাস্ট্রোসাইট। শেষ। নেক্সট, সরাসরি পোস্ট সিনাপটিক ঝিল্লির ভেদ্যতা সৃষ্টিকারী কোনটি? এখানে কি লেখা আছে? আচ্ছা, সরাসরি পোস্ট সিনাপটিক ঝিল্লির ভেদ্যতা সৃষ্টিকারী কোনটি? ক্যালসিয়াম আয়ন, অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর, সিনাপটিক ভেসিকল, কোলিনেস্টারেজ। সো এটা সম্পর্কে জানার জন্য আমাদের আলাদা করে প্রক্রিয়াটা সম্পর্কে জানতে হবে। সো আমরা আসলে প্রথমে প্রক্রিয়াটা সম্পর্কে পড়ে নিই। যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তারা তো একদম হাতে মানে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস পেয়ে গেছো। এই একটা পয়েন্ট লিখে দিলে পরীক্ষার সময় তুমি ফুল মার্কসই পাবা যদি চিত্রটা আঁকতে পারো ঠিকঠাক। আর যারা বাংলা ভার্সন আছো সেম জিনিস জাস্ট বাংলা করে লিখবা। আমি প্রসেসটা তোমাদেরকে বোঝাই। ফার্স্ট অফ অল কি হয়, আমরা এখন কি শিখতেছি কি এটা তো আগে জানা বোঝা উচিত। আমরা যখন কোনো একটা নিউরনের মধ্যে উদ্দীপনাটা আছে, ঠিক আছে, এই নিউরনের মধ্যে উদ্দীপনাটা আছে, এটাকে বলতেছি প্রিসিনেপটিক নিউরন। আর নিউরনটা কোথায় যাবে? পোস্ট সিনাপটিক নিউরনের মধ্যে প্রবেশ করবে। তো ফার্স্ট অফ অল কি হয়, অ্যাকশন পটেনশিয়াল, যেটা হচ্ছে আমাদের উদ্দীপনা বলতেছি, উদ্দীপনা ইম্পালস, এটাই হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল। তো এটা হচ্ছে আমাদের কোথায় আসে? অ্যাকশনের শেষ প্রান্তে আসে, এই জন্য লেখছে অ্যাকশন পটেনশিয়াল অ্যারাইভস এট অ্যাকশন টার্মিনাল। তারপরে ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেলস ওপেন, এখানে আসার পরে সে হচ্ছে ক্যালসিয়াম চ্যানেলকে ওপেন করে দেয়। এখানে হচ্ছে এই যে ক্যালসিয়াম চ্যানেল, ক্যালসিয়াম চ্যানেলকে ওপেন করে দেয়, ফলে ক্যালসিয়ামটা এই নিউরনের মধ্যে চলে আসে। কোথায় আসে? নিউরনের মধ্যে ক্যালসিয়ামটা চলে আসে। ফাইন। তারপরে কথা, ক্যালসিয়াম সিগন্যালস টু নিউরোট্রান্সমিটার ভেসিকল, তাহলে ক্যালসিয়াম এখানে আসলো, আসার পরে নিউরোট্রান্সমিটার ভেসিকলের সাথে নিউরোট্রান্সমিটার ভেসিকলকে সে সিগন্যাল দেয় বা স্টিমুলেট করে, ফলে নিউরোট্রান্সমিটার যে আছে ভেসিকলটা আছে সিনেপটিক ভেসিকল, সে এই যে আমাদের প্রিসিনেপটিক ঝিল্লি, প্রিসিনেপটিক মেমব্রেন বা প্রিসিনেপটিক ঝিল্লি, এইটার কাছাকাছি চলে আসে। ওকে, আসলো প্রিসিনেপটিক ঝিল্লির কাছাকাছি আসলো, আসার পরে এ হচ্ছে এই প্রিসিনেপটিক ঝিল্লি থেকে ঝিল্লিতে যেয়ে সে হচ্ছে ফিউজ হয়ে যায়। মানে ধরো এ হচ্ছে ঝিল্লি ছিল, এ হচ্ছে এখানে আসছে, আসার পরে এই ঝিল্লির সাথে এটা আইসা ফিউজ হয়ে যায়, এমনি হয়ে গেছে, এ হয়ে গেছে। তাহলে এর মধ্যে যে ভিতরে আমাদের নিউরোট্রান্সমিটারগুলো ছিল, সেই নিউরোট্রান্সমিটারগুলো এবার বেরিয়ে আসে। কোথায় বেরিয়ে আসে? আমাদের এই যে সিনেপটিক লেফটের মধ্যে, সাদা জায়গাটার নাম হচ্ছে সিনেপটিক লেফট। তাহলে আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত পড়ে ফেলছি ভেসিকল কোথায় গেছে? মেমব্রেনে গেছে।
যাওয়ার পরে ফিউজ হয়ে গেছে, ডক মানে হচ্ছে ফিউজ হয়ে যাওয়া। নিউরোট্রান্সমিটারস রিলিজড ভিয়া এক্সোসাইটোসিস, অর্থাৎ এখান থেকে যেহেতু প্রক্রিয়াটা বের হয়ে যাচ্ছে, বের হয়ে যাওয়ার জন্য হয়েছে এক্সো, তোমরা অধ্যায় 1 এর মধ্যে পড়ছো। সো নিউরোট্রান্সমিটারটা এখান থেকে বের হয়ে গেছে। এরপরে নিউরোট্রান্সমিটার বাইন্ড টু রিসেপ্টর, এই যে নিউরোট্রান্সমিটার এখানে বেগুনি কালারে যেটা আছে সেটা হচ্ছে নিউরোট্রান্সমিটার, এটা হচ্ছে রিসেপ্টরের সাথে বাইন্ড করে। রিসেপ্টর কোনটা? এটা রিসেপ্টর, এটা রিসেপ্টর, এটা রিসেপ্টর। সো রিসেপ্টরের সাথে বাইন্ড করছে, নিউরোট্রান্সমিটারের সাথে রিসেপ্টর বাইন্ড করছে। নিউরোট্রান্সমিটারের সাথে যখন রিসেপ্টরটা বাইন্ড করছে তখন আবার এখান থেকে সিগন্যালটা ইনিশিয়েটেড হয়ে যায় পোস্ট সিনাপটিক সেলের মধ্যে। মানে আলটিমেটলি কি হইলো, একটা উদ্দীপনা আসছে, আসার পরে ক্যালসিয়াম গেট খুলে গেছে, ক্যালসিয়াম ভিতরে ঢুকছে। সেই ক্যালসিয়াম সিনাপটিক ভেসিকল গিয়ে বলছে যে আমি তো এখানে চলে আসছি, এবার তুই এখান থেকে বের হ। তো সিনাপটিক ভেসিকল এখানে আসছে, আসার পরে এখান থেকে নিউরোট্রান্সমিটারটা বের করে দিচ্ছে। সেই নিউরোট্রান্সমিটারটা গিয়ে লাগছে হচ্ছে পোস্ট সিনাপটিক রিসেপ্টরের কাছে। পোস্ট সিনাপটিক মানে ঝিল্লির মধ্যে থাকা রিসেপ্টরটা এটা অ্যাকসেপ্ট করছে এবং সেখান থেকে পরবর্তীতে পোস্ট সিনাপটিক নিউরনের মধ্যে উদ্দীপনাটা ছড়ায় গেছে। দ্যাটস দ্য প্রসেস হাউ ইট ওয়ার্কস। ওকে, আই থিঙ্ক তোমরা এই জিনিসটা বুঝতে পারছো এবং রিলেট করতে পারছো। সো এটা কিন্তু পরীক্ষার জন্য বেশ ভালো এবং ইম্পর্টেন্ট জিনিস। পরীক্ষায় ধরো নার্ভ থেকে একটা জিনিস দিতে চায়, পরীক্ষা এটা দিবে, ঠিক আছে। প্রশ্ন একটু কঠিন করতে চায় তাহলে এটা দিবে। যারা টপার এরা হচ্ছে এটা পারবে, যারা নর্মাল স্টুডেন্ট এরা পারবে না, ঠিক আছে। নর্মাল স্টুডেন্ট এটা বুঝবেই না। তো এরপরে আছে আমাদের কি, স্নায়ুতন্ত্র, মানুষের স্নায়ুতন্ত্র। এটাকে ভাগ করা যায় দুই ভাগে, একটা হচ্ছে কেন্দ্রীয় আর একটা হচ্ছে প্রান্তীয়। সো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কোনটা? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত হয় আমাদের ব্রেইন এবং স্পাইনাল কর্ড নিয়ে। স্পাইনাল কর্ড কোন দিকে? মেরুদণ্ডের মধ্যে পেছন দিকে থাকে। সো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড, ঠিক আছে। আমরা তো মেরুদণ্ড দেখাইছি, কোষেরুকাটা তোমাদেরকে ইতিমধ্যে পড়াইছি। কোষেরুকার মাঝখানে দেখবা যে একটা সেন্ট্রাল ক্যানেল গেছে, সেন্ট্রাল ক্যানেল বলবো না, এটাকে বলি আমরা ভার্টিব্রাল ক্যানেল। তো ভার্টিব্রাল ক্যানেল দিয়ে আমরা কি পাস করতে দেখি? ভার্টিব্রাল ক্যানেল দিয়ে পাস করে কে? সুষুম্না কাণ্ড। এটা কিন্তু আমরা অধ্যায় 7 যখন পড়ি তখন আলোচনা করছিলাম। তো এটার অবস্থান আই থিঙ্ক তোমরা ক্লিয়ার আছো। নেক্সটে যাব, এখানে হচ্ছে আমাদের প্রান্তীয় স্নায়ুতন্ত্র সম্পর্কে। প্রান্তীয় স্নায়ুতন্ত্রের মধ্যে কি আছে? ঐচ্ছিক স্নায়ুতন্ত্র এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। ঐচ্ছিককে আবার ভাগ করা যায়, এই যে ব্রেন থেকে আসা করোটিক স্নায়ু আর সুষুম্না কাণ্ড থেকে আসা সুষুম্না স্নায়ু, এরা হচ্ছে আমাদের ঐচ্ছিক স্নায়ুতন্ত্র। আর স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের মধ্যে আছে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক। তো এটাকে ইংলিশে বলা হয় অটোনমিক নার্ভাস সিস্টেম, ANS, অটোনমিক নার্ভাস সিস্টেম। মেডিকেল লাইফে আমার এটা বুঝতে এক বছর সময় লাগছে, শুধু ANS বুঝতে, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। তো স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রকে ভাগ করা যায় আবার দুই ভাগে, একটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর একটা হলো প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। সিম্প্যাথেটিক মানে হচ্ছে ধরো আমি দৌড়াচ্ছি বা ধরো টিঙ্কু জিয়ারে এরকম ভাবে যখন লাফালাফি করবা তখন দেখবা যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম চালু হয়ে গেছে। আর যখন তুমি রেস্ট নিচ্ছ, কথা বলতেছো না, বা কথা বলতে পারো, তুমি হচ্ছে নর্মালি বসে আছো, শুয়ে আছো, তখন আমাদের যে সিস্টেমটা কাজ করে সেটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মধ্যে আছে কি? সুষুম্না স্নায়ু। আর প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুর মধ্যে সুষুম্না স্নায়ু আছে, করোটিক স্নায়ু আছে, ঠিক আছে। ওকে, সো এখান থেকে তুমি যদি এক্স্যাক্টলি পড়তে চাও যে কোনটা আমাদের কোন নার্ভগুলো কাজ করে, তাহলে সেটাও তুমি পড়তে পারো। আমরা একদম নার্ভের নাম্বার সহ লিখে দেই, তাহলে জিনিসটা তোমার কাছে আরেকটু স্পষ্ট হয়ে যাবে। করোটিক স্নায়ুর মধ্যে 3, 7, 9, 10 এরা হচ্ছে আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হিসেবে কাজ করে। ওকে, আর সুষুম্না স্নায়ুর মধ্যে এটা হচ্ছে আমাদের কি S2 থেকে S4। যেহেতু ক্রেনিয়াল নার্ভ আছে আর এদিকে সেক্ট্রাল আছে, তাই প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে ক্রেনিয়াল নার্ভাস সিস্টেম, ক্রেনিওসেক্রাল নার্ভাস সিস্টেম বলা হয়। আর এই যে আমাদের সুষুম্না স্নায়ু সিম্প্যাথেটিকের যেটা, এখানে আমাদের স্পেসিফিক্যালি থোরাসিক এবং লাম্বার রিজনের যেসব নার্ভ আছে, থোরাসিক এবং লাম্বার রিজনের নার্ভগুলো কাজ করে।
থোরাসিক এবং লাম্বার রিজনের নার্ভগুলো কাজ করে, তাই এটাকে বলা হয় থোরাকো লাম্বার নার্ভ। ঠিক আছে, থোরাকো লাম্বার নার্ভাস সিস্টেম। আই থিঙ্ক জিনিসটা গট করতে পারছো। তো এইচএসসি পরীক্ষায় এত কঠিন জিনিস আসবে না আশা করি, জাস্ট তোমাদেরকে একটু জানাই রাখলাম। সো এর পরবর্তীতে অ্যাডমিশন টেস্টে কাজে লাগতে পারে, বা কোনো এক সময় এমবিবিএস হলেও কাজে লাগবে। তো ফার্স্ট অফ অল এখানে আমাদের আছে, আমরা প্রত্যেকটা সম্পর্কে আলোচনা করব। এখানে আমাদের কি আছে, সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, কি নিয়ে গঠিত, ব্রেইন এবং স্পাইনাল কর্ড। তো এখানে আলোচনা করা আছে, এর মধ্যে দুইটা কথা। একটা হচ্ছে নোটো কর্ড থেকে মেরুদণ্ড সৃষ্টি হয়। আমি একসময় ভাবতাম যে নোটো কর্ড আর নিউরাল টিউব সম্ভবত সেম জিনিস, অনেক পরে জিনিসটা ক্লিয়ার হয়েছে যে নোটো কর্ড থেকে মেরুদণ্ড সৃষ্টি হয় আর নিউরাল টিউব থেকে ব্রেইন এবং স্পাইনাল কর্ড সৃষ্টি হয়। কোথায় লেখা, যাই হোক জিনিসটা অত ক্লিয়ারলি লেখা নাই। নিউরাল টিউব থেকে ব্রেইন এবং স্পাইনাল কর্ড সৃষ্টি হয়। ঠিক আছে, নেক্সট মেনিনজেস। আমরা জানি যে ব্রেইনের যে কাভারিংটা আছে সেটাকে বলা হয় মেনিনজেস, বাট এখানে আরেকটু এডিশনাল ইনফো, শুধু ব্রেইন না, ব্রেইনের সাথে স্পাইনাল কর্ডের যে কাভারিং সেটাকেও বলা হয় মেনিনজেস। অর্থাৎ ব্রেইন এবং স্পাইনাল কর্ড একসাথে বলা যায় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কাভারিং হিসেবে কি কোনটা বলা যায়, মেনিনজেসকে বলা যায়। তাহলে মেনিনজেস কি, আনসার হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরণকে বলা হয় মেনিনজেস। ঠিক আছে, তো অনেক টিচার আবার জিনিসটা রিলেট করতে নাও পারেন বা অত সংক্ষেপে অ্যাকসেপ্ট নাও করতে পারেন, লিখে দিবা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অর্থাৎ ব্রেইন মানে মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ড সুষুম্না কাণ্ড, যেটা ইচ্ছা। চাইলে স্পাইনাল কর্ডও লিখতে পারো, চাইলে ব্রেইনও লিখতে পারো, যেটা ইচ্ছা। সো লিখলে বাংলা ব্রেইন লিখো না, মানে এমনি ব্রেইন লিখো না, হয় লিখবা ব্রেইন এটা, আর নয়তো লিখবা মস্তিষ্ক। এই বাংলা ব্রেইনের এটা হচ্ছে ইয়া হয়ে যায়, বাংলিশ হয়ে যায়। ঠিক আছে, তাহলে মেনিনজেস লিখলা, ফাইন। তো মেনিনজেসের মধ্যে কয়টা লেয়ার আছে, আনসার হচ্ছে 3টা লেয়ার আছে, ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার এবং পায়া ম্যাটার। ঠিক আছে, সো আমি যদি বলি একটা পেজ নেই, ওকে, এটা হচ্ছে আমাদের মস্তিষ্কের মেনিনজেসের 3টা লেয়ার। তো এটা হচ্ছে ডুরা, অ্যারাকনয়েড এবং পায়া। ঠিক আছে, এবং এদিকে কি আছে, যেহেতু এটা ব্রেইন, সুতরাং ব্রেইন থাকবে এখানে, মানে মস্তিষ্ক থাকবে এখানে। মস্তিষ্কের হচ্ছে কাভারিং হলো এইগুলা। এর বাইরে কি থাকবে, এই কঙ্কালটা থাকবে না, এই যে আমাদের খুলি, তাহলে মাথার খুলিটা থাকবে কোথায়, এখানে, তাই তো। তাহলে মাথার খুলির সাথে সংশ্লিষ্ট বা সংলগ্ন যে লেয়ার, সেই লেয়ারের নাম কি, আনসার হচ্ছে ডুরা ম্যাটার। মস্তিষ্কের সাথে সংলগ্ন যে লেয়ার, সেই লেয়ারের নাম কি, আনসার হচ্ছে পায়া ম্যাটার। তাহলে এখানে আমরা কি লিখবো, এখানে লিখবো যে এটা হচ্ছে করোটিকা বা মাথার খুলি। করোটিকা সংলগ্ন লেয়ারের নাম কি, আনসার হচ্ছে ডুরা ম্যাটার। মস্তিষ্ক সংলগ্ন লেয়ারের নাম কি, আনসার হচ্ছে পায়া ম্যাটার। শেষ। এরপরে আসো, আমরা এটাকে বলতে পারি এপিডুরাল স্পেস, এটাকে বলতে পারি সাবডুরাল স্পেস, আর এটাকে বলতে পারি সাব অ্যারাকনয়েড স্পেস। আশা করি 3টা স্পেস সম্পর্কে তোমাদের জানা হয়েছে। এবার এই যে সাব অ্যারাকনয়েড স্পেস আছে, এখানে কি থাকে, এখানে থাকে সিএসএফ, এখানে থাকে সিস্টার্নি। ওকে, ফাইন, গেল। তারপরে কথা হবে এই যে আমাদের ডুরা ম্যাটার, এপিডুরাল আছে, সাবডুরাল আছে। তো এখানে আমাদের বেশ কিছু ইনফরমেশন দেওয়া থাকে যে মস্তিষ্কের ক্ষেত্রে ডুরা ম্যাটার দ্বিস্তরী এবং স্পাইনাল কর্ডে সেটা একস্তরী হয়ে যায়। সো এটা পড়তে পারো। মোটামুটি আমাদের এই লেভেলে, তোমাদের লেভেলে এতটুকু পড়লেই হবে এইচএসসি পরীক্ষার জন্য। তো আমরা মেনিনজেস টপিকটা শেষ করি, এবং মেনিনজেসের যে প্রদাহ সেটাকে বলা হয় মেনিনজাইটিস। মেনিনজাইটিস হয়ে থাকে যে ব্যাকটেরিয়ার জন্য, তার নাম হলো নাইজেরিয়া মেনিনজাইটিডিস। ঠিক আছে, এবং এখানে একটা লক্ষণ আছে, ফোটোফোবিয়া হয়। আর এখানে ভ্যাকসিন থাকে 4 ধরনের ব্যাকটেরিয়া এগেইনস্টে। সো এই মোটামুটি এই ইনফোগুলো পড়া থাকলে আমরা মেনিনজেস টপিকটা বেশ ভালোভাবে শেষ করছি বলা যায়। সো এবার আমরা পড়ব কোনটা সম্পর্কে, মস্তিষ্কের গঠন, অংশ এবং কাজ সম্পর্কে। আচ্ছা ঠিক আছে, তো আমরা শুরু করি মস্তিষ্কের পার্টগুলো আলোচনা। মস্তিষ্কের ইংলিশ কি, মস্তিষ্কের ইংলিশ হচ্ছে এনসেফালন। আচ্ছা, তারপরে পুরুষের মধ্যে আয়তন কত, 1500 সিসি, মহিলাদের ক্ষেত্রে কত, 1300 সিসি, ফাইন। ওজন কত,
1.3 থেকে 1.4 কেজি। ওজনে কত পার্সেন্ট? 2%। কতটুকু নিউরন থাকে? 100 বিলিয়ন নিউরন থাকে। মস্তিষ্কের 75% নিউরন। এখানে আরো বেশ কিছু ইনফো আছে, এই ইনফোগুলো তোমার মুখস্থ করতে হবে, কিছু করার নেই, মানে এটা তো আর তোমার বলার কিছু নাই। মানুষ তার মস্তিষ্কের 4% নিউরন ব্যবহার করে এট এ টাইম। তারপরে মানব মস্তিষ্কের পৃষ্ঠতলের মোট আয়তন হচ্ছে এত। সো এই টুকটাক ইনফরমেশনগুলো আমাদের একটু মনে রাখতে হবে। ওকে ওকে ফাইন, নেক্সটে যাব। মস্তিষ্কের 3টা পার্ট, এটা তুমি ক্লাস 9-10 পড়ছো। তো 3টা পার্ট কি কি আছে? অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। প্রোসেনসেফালন, মেসেনসেফালন এবং রম্বেনসেফালন। শেষ। তো এখন এই প্রত্যেকটার মধ্যে আবার পার্ট আছে। সো সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস, এই মধ্য মস্তিষ্কের মধ্যে আবার 4টা পার্ট। তো পার্টগুলোর নামটা অন্তত মনে রাখতে হবে, ঠিক আছে? মধ্য মস্তিষ্কের পার্টগুলো থেকে খুব ডিটেলসে কিছু আসে না, কিন্তু নামগুলো অন্তত মনে রাখতে হবে, ঠিক আছে? এবং সেরিব্রাল অ্যাকুইডাক্ট, এটা একটু মনে রাখে ভালো করে, এটা আমরা পরবর্তীতে আরেকবার পড়বো। আচ্ছা, সো এবার আসি আপনার ব্রেন সম্পর্কে। মানে মস্তিষ্কের প্রথম পার্ট যেটা, সেটা হচ্ছে আমাদের অগ্র মস্তিষ্ক। সে অগ্র মস্তিষ্ক 3টা পার্ট নিয়ে গঠিত: সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। সো সেরিব্রামের ক্ষেত্রে এটা কিন্তু মস্তিষ্কের সবচেয়ে বড় পার্ট। মস্তিষ্কের সবচেয়ে বড় পার্ট কোনটা? আনসার হচ্ছে সেরিব্রাম। ফাইন। তারপরে কথা, সেকেন্ড হাইয়েস্ট লেয়ার বা সেকেন্ড লেয়ার কোনটা বৃহত্তর দিক থেকে, মানে সেকেন্ড লার্জেস্ট লেয়ার কোনটা? আনসার হচ্ছে সেরিবেলাম। ওকে, আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। তারপরে যাব 80% হচ্ছে সেরিব্রাম। তারপরে এখানে আমাদের আছে কর্পাস ক্যালোসামের কথা, যে 2টা পার্ট আছে, 2টা পার্টই হলো কর্পাস ক্যালোসাম দিয়ে আলাদা করা থাকে। তাহলে সেরিব্রাম 2টা পার্ট, সেরিব্রাল হেমিস্ফিয়ার। এই সেরিব্রাল হেমিস্ফিয়ারটা কিসের মাধ্যমে আলাদা? কর্পাস ক্যালোসাম দিয়ে আলাদা। ওকে ফাইন। এবং এখানে আমাদের গ্রে ম্যাটার থাকে, হোয়াইট ম্যাটার থাকে। গ্রে ম্যাটার, গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটার। তো গ্রে ম্যাটার থাকে বাইরে, হোয়াইট ম্যাটার থাকে ভিতরে। স্বাভাবিকভাবেই ঘরের বাইরে থাকলে মানুষ একটু কেমন জানি বাদামি কালারের হয়ে যায়, আর যারা ঘরের ভিতরে ভিতরে থাকে তারা দেখবা যে মোটামুটি একটু মানে একই প্যারেন্টসের ক্ষেত্রে সে একটু ফর্সা হয়ে থাকে আর কি, কাইন্ড অফ। তো এখানে আমাদের হোয়াইট ম্যাটারের কথা, হোয়াইট ম্যাটার এটা হচ্ছে মেডুলা, আর গ্রে ম্যাটার এটা হলো কর্টেক্স। ফাইন, মোটামুটি এতটুকু হইলে শেষ। তো সেরিব্রামের মধ্যে যে প্রকোষ্ঠ থাকে বা ফাঁকা জায়গা থাকে সেটাকে বলা হয় পার্শ্বীয় প্রকোষ্ঠ। এরপরে কথা, যে সেরিব্রামের যে লোবগুলো আছে, মানে লোব বলতে আমি রিজন বোঝাচ্ছি, এই রিজনগুলোকে 5 ভাগে ভাগ করা যায়: ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, লিম্বিক। এটা কোথায় লাগবে? এমসিকিউতে কাজে লাগবে, এমসিকিউতে। তো ফ্রন্টাল মনে করবা যে ক্লাসের ফ্রন্ট বেঞ্চে কারা বসে, যারা মোটামুটি ভালো শিক্ষিত, সৃজনশীল এবং কথা বলতে পারে টিচারের সাথে, তারা হচ্ছে এখানে ফ্রন্টাল। তারপরে আসি, টেম্পোরাল থাকে এখানে, ঠিক আছে? অধ্যায় 7-এর মধ্যে আমরা পড়ছি। সো শ্রুতি এর সাথে ভূমিকা রাখে কোনটা? আনসার হচ্ছে টেম্পোরাল। অক্সিপিটাল, অক্সিপিটাল থাকে বলছিলাম চোখ, মানে পিছন দিকে থাকে, এ হচ্ছে চোখের বরাবর থাকে। তো তো মোটামুটি আমাদের দৃষ্টি কেন্দ্র হিসেবে কাজ করে কোনটা? অক্সিপিটাল লোব। এরপরে লিম্বিক লোবের কাজগুলো মনে রাখবা খেজুর দিয়ে: খাদ্য গ্রহণ, জনন এবং রেচন। এই হচ্ছে লিম্বিক লোব। আর প্যারাইটাল লোব হচ্ছে আমাদের, দেখো নামের মধ্যে আছে প্যারা, তাহলে ব্যথা, স্পর্শ, উষ্ণতা এসব ঝামেলা টামেলা করার কাজে কে আছে? প্যারাইটাল লোব। উষ্ণতা মনে রাখবা জ্বর দিয়ে, জ্বর হলে তুমি প্যারা পড়ো না, প্যারা হয়ে যায় না তোমার জন্য? পড়াশোনা, কামব্যাক সব কিছুতেই প্যারা। সো এই জন্য হচ্ছে তুমি ব্যথা, স্পর্শ, উষ্ণতা এগুলোর সাথে কি পড়বা? যে প্যারাইটাল লোব। আর সাথে কি আছে? স্বাদ কেন্দ্র। ফাইন, নিচের দিকে আসো, সেরিব্রামের কাজ। এখানে মোটামুটি সবকিছু তোমার পড়া হয়ে গেছে। যেটা পড়ো না সেটা হচ্ছে 5 নাম্বার পয়েন্ট, এটা পড়লো যে প্যারালাইসিস হয়। প্যারালাইসিস হয় কোনটি সমস্যা হইলে? কোথায় সমস্যা হইলে? এখানে দেখো পক্ষাঘাতগ্রস্ত লেখা আছে, পক্ষাঘাতগ্রস্তের ইংলিশ হচ্ছে প্যারালাইসিস। সো প্যারালাইসিস হয় কার জন্য? এই সেরিব্রাম যদি ঠিকমতো কাজ না করে সেক্ষেত্রে। তারপরে থ্যালামাসের কাজ, থ্যালামাসের কাজগুলো মনে রাখতে পারবা টি স্লিপ দিয়ে। ওকে, বা টি প্রেস দিয়ে, স্লিপ না, টি প্রেস দিয়ে মনে রাখা যায়।
ওকে, টি প্রেস দিয়ে তুমি এই জিনিসটা মনে রাখতে পারবা থ্যালামাসেরটা। তারপরে যাব মনে রাখাই দিই একবার, যেমন এখানে আমাদের আর আছে, আর ফর রিলে স্টেশন। তারপরে এরপরের পয়েন্টে যাই, চাপ, চাপ হচ্ছে প্রেসার, প্রেসার হচ্ছে পি, স্পর্শ হচ্ছে টাচ, যন্ত্রণা ওই একই জিনিসই বোঝায়। তারপরে হচ্ছে আবেগের কেন্দ্র, ই ফর আবেগের কেন্দ্র। তারপরে হচ্ছে মানুষের আচরণ বা সামাজিক আচরণ মানে সোশ্যালিজম। তারপরে ব্যক্তিত্ব, পার্সোনালিটি, ঘুমন্ত মানুষ, এস ফর স্লিপ। এই হচ্ছে আমাদের মোটামুটি থ্যালামাস সম্পর্কে আলোচনা। তারপরে যাব হাইপোথ্যালামাস সম্পর্কে। হাইপোথ্যালামাসের এটা হচ্ছে লিম্বিক সিস্টেমের মূল অংশ। লিম্বিক সিস্টেম যেটা আমাদের, এই লিম্বিক সিস্টেমের মূল অংশকে হাইপোথ্যালামাস, এবং হাইপোথ্যালামাসের সাথে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি যুক্ত থাকে। সে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কেন্দ্র হিসেবে কাজ করে, মোস্ট ইম্পর্টেন্ট। এবং এখান থেকে এটা হচ্ছে এই হাইপোথ্যালামাস থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে এখানে অনেকগুলো আবেগজনিত বিষয় আছে, ঘুম, রাগ, ঘৃণা, ভালোবাসা, এগুলো কে নিয়ন্ত্রণ করে? হাইপোথ্যালামাস। তারপরে রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে কে? আনসার হচ্ছে হাইপোথ্যালামাস। ফাইন, নেক্সটে যাব। মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্কের মধ্যে কি কি আছে? অনেক কিছু আছে, 4টা পয়েন্ট। এখান থেকে কাজটা বইল, কাজ অগ্র ও মধ্য মস্তিষ্কের মধ্যে যোগসূত্র রচনা করে, শ্রবণ ও দর্শন তথ্যের সমন্বয় ঘটায় এবং প্রতিবেদন সৃষ্টি করে। এই হচ্ছে আমাদের পয়েন্টগুলা, ঠিক আছে? এটা আমরা পড়ে নিলাম। এরপর আসো এখান থেকে সেরিবেলামের কথায় আসছে। সেরিবেলাম কি কাজ করে? সেরিবেলাম যত নড়াচড়া রিলেটেড কাজ আছে সব কাজ করে কে? সেরিবেলাম। এবং এটার ওজনটাও পড়ো, কারণ এটা অনুশীলনীতে আছে, তো পরীক্ষা দেখবা যে এমসিকিউতে দিয়ে দিচ্ছে, এটা পড়ো। সেরিব্রাম আর সেরিবেলামের মধ্যে পার্থক্য আছে, পার্থক্যটা তোমার সিকিউতে পার্থক্য হিসেবে লাগতে পারে, পড়ে নাও। তারপরে পন্স এবং মেরুলা ওবলঙ্গাটা। পন্স থেকে কি পড়বো? পন্স হচ্ছে প্রতিবর্ত কেন্দ্র হিসেবে কাজ করে, এটা ইম্পর্টেন্ট। আর শোষণের হার নিয়ন্ত্রণ করে, শোষণের ক্ষেত্রে শোষণের হার নিয়ন্ত্রণ করে কে? আনসার হচ্ছে এই পন্স। ফাইন, নেক্সটে যাব। নেক্সটে হচ্ছে আমাদের এখানে মেডুলার কথা লেখা আছে। সো মেডুলা হচ্ছে যত আমাদের স্বয়ংক্রিয় কাজ আছে, যেমন ধরো রক্তনালী সংকুচন, লালাক্ষরণ, শ্বসন ইত্যাদি বহুত কথা আছে। তো সবকিছু যত স্বয়ংক্রিয় কাজ আছে সেগুলো হচ্ছে মেডুলা। মেডুলার কাজ তুমি দেখলেই বুঝতে পারবা, যেগুলো হচ্ছে আমরা নিজের ইচ্ছা করতে পারি না। তো এখান থেকে শ্বসনের কথা যেহেতু লেখা আছে, শ্বসন হার এটা, আর শ্বসনের ছন্দ নিয়ন্ত্রণ করে কে? আনসার হচ্ছে মেডুলা ওবলঙ্গাটা। আর রক্তচাপের মধ্যে দেখবা, রক্তচাপ কিন্তু হাইপোথ্যালামাসের মধ্যেও পড়ছো তুমি, হাইপোথ্যালামাসের মধ্যেও পড়ছো। কোথায়? এই যে রক্তচাপ। সো যদি লিখে থাকে এই লাইনটা এভাবে থাকে তাহলে আনসার দিবা হাইপোথ্যালামাস, আর যদি লাইনটা এভাবে থাকে তাহলে দিবা মেডুলা। আর একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক কাজ করে সাংবাদিকের মতো। সাংবাদিক যেরকম ভাবে দেখে শুনে প্রতিবেদন সৃষ্টি করে, সেম ভাবে দর্শন এবং শ্রবণ করে, করার পরে প্রতিবেদন সৃষ্টি করে থাকে। ফাইন, নেক্সটে যাব আমরা। এই যে ব্রেন স্টেম। ব্রেন স্টেম কি কি নিয়ে গঠিত? পরীক্ষায় সবচেয়ে বেশি আছে যে মধ্য মস্তিষ্ক, পন্স, মেডুলা, এই তিনটা মিলে একসাথে বলা হয় ব্রেন স্টেম। রিমেম্বার এখানে কিন্তু সেরিবেলাম নাই, সেরিবেলাম না থেকে এখানে কিন্তু আমাদের কি আছে? মধ্য মস্তিষ্ক আছে। তাই মধ্য মস্তিষ্ক, পন্স, মেডুলা মিলে কি গঠন করে? ব্রেন স্টেম গঠন করে। সো আমরা এতটুকু পর্যন্ত পড়ছি। নেক্সটে হচ্ছে আমাদের করোটিক স্নায়ুতে যাওয়ার আগে আমাদের পড়তে হবে সুষুম্না কাণ্ড সম্পর্কে। আচ্ছা, ব্রেন সম্পর্কে যেহেতু পড়তেছিলাম, সো ব্রেন সম্পর্কে এখানে একটা পার্ট মিসিং আছে, সেটা হচ্ছে আমাদের গহ্বর বা ভেন্ট্রিকল। তো ভেন্ট্রিকলের মধ্যে কয়টা ভেন্ট্রিকল থাকে? 4টা ভেন্ট্রিকল থাকে। এটা একটা ভেন্ট্রিকল, এটা আরেকটা ভেন্ট্রিকল, এটা আরেকটা, এটা আরেকটা। প্রথম যে দুইটা ভেন্ট্রিকল আছে সেটাকে বলা হয় পার্শ্বীয় ভেন্ট্রিকল, এটাকে বলা হয় তৃতীয় ভেন্ট্রিকল, এটাকে বলা হয় চতুর্থ ভেন্ট্রিকল। ওকে, তো পার্শ্বীয় ভেন্ট্রিকলগুলা যে নালীর মাধ্যমে যুক্ত থাকে সেটাকে বলা হয় তৃতীয় ভেন্ট্রিকল, আর তৃতীয়টা চতুর্থের সাথে যুক্ত থাকে। ফাইন, এখন আসো, এই যে আমাদের পার্শ্বীয় ভেন্ট্রিকল তৃতীয় ভেন্ট্রিকলের সাথে যুক্ত হয়েছে, এটাকে কি বলা হয়? পার্শ্বীয় ভেন্ট্রিকল থার্ড ভেন্ট্রিকলের সাথে যুক্ত হয়েছে, এটাকে বলা হয় ফোরামেন অফ মনরো। আর এটাকে কি বলা হয়? সেরেব্রাল অ্যাকুইডাক্ট বা অ্যাকুইডাক্ট অফ সেলভিয়াস।
ফাইন, শেষ। এই হচ্ছে আমাদের 4টা ভেন্ট্রিকলের কথাবার্তা, ঠিক আছে। এর মধ্যে পার্শ্বীয় ভেন্ট্রিকলটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত আমাদের সেরিব্রামের মধ্যে। মানুষের সেরিব্রাল অ্যাকুইডাক্ট কত মিলিমিটার লম্বা? এটা হচ্ছে 25 মিলিমিটার। এটা জাস্ট তোমাকে কোয়েশ্চেন দেওয়ার জন্য দেওয়া, কারণ এটা অনুশীলনীতে আছে। অনুশীলনীতে যেহেতু আছে, সুতরাং এই টাইপের প্রশ্ন, এই টাইপের না হোক, এই প্রশ্নটা দিতে পারে। বাকিগুলো লেন্থ তোমার জানা দরকার নাই, কিন্তু এই প্রশ্নের লেন্থ তোমার জানতেই হবে। আচ্ছা, তো আমরা হচ্ছে এখানে স্পাইনাল কর্ড সম্পর্কে পড়তে বলছিলাম। স্পাইনাল কর্ডের মধ্যে ওই আগের মতোই, ব্রেনের মতোই, এখানে তোমার গ্রে ম্যাটার থাকবে, হোয়াইট ম্যাটার থাকবে, বাট এখানে হচ্ছে উল্টা, গ্রে ম্যাটার থাকবে ভিতরে, হোয়াইট ম্যাটার থাকবে বাইরে, অর্থাৎ একটা আরেকটার বিপরীত। তারপরে কথা হলো স্পাইনাল কর্ড শুরু হয় কোথায়, শেষ হয় কোথায়? স্পাইনাল কর্ড শুরু হয় ফোরামেন ম্যাগনাম থেকে। তোমাদেরকে আমি যখন অধ্যায় 7 পড়াইছি তখন দেখাইছি, ফোরামেন ম্যাগনাম থেকে শুরু হয় এবং শেষ হয় কোথায়? আনসার হচ্ছে লাম্বার 1 ভার্টিব্রা বরাবর, ঠিক আছে। তাহলে স্পাইনাল কর্ডের শুরু এবং শেষ আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। তারপরে কথা, মস্তিষ্কের মধ্যে গহ্বর থাকে, তবে মস্তিষ্কের গহ্বরকে আমরা ভেন্ট্রিকল বলে থাকি, আর সুষুম্নাকাণ্ডের গহ্বরকে আমরা সেন্ট্রাল ক্যানেল বলে থাকি বা কেন্দ্রীয় নালী বলে থাকি। আই থিঙ্ক জিনিসটা ক্লিয়ার হয়েছে। তারপরে আমরা যাব, অনেক কথাবার্তা আছে, সব কথা আমাদের লাগবে না। হিস্টোলজি স্ট্রাকচারের মধ্যে আমরা স্পাইনাল কর্ডকে এইভাবে দেখতে পারবো, ঠিক আছে। এ হচ্ছে আমাদের ধরো স্লাইডটা, এর মধ্যে আমরা এভাবে দেখতে পারবো, অর্থাৎ এই চাকরিতির একটা শেপের মধ্যে আমরা দেখতে পারবো, ঠিক আছে। এই চাকরিতির একটা শেপ, এই চাকরিতির বা প্রজাপতি আকৃতির গ্রে ম্যাটার থাকে। ফাইন। এরপরে সুষুম্নাকাণ্ড থেকে কয়টা স্নায়ু বের হয়? 31 জোড়া স্নায়ু বের হয়। অনেকে 31টা বলে দিবা, 31 জোড়া তার মানে 62টা। এরপরে প্রত্যেকটার মধ্যে রুট থাকে, এত রুট এখন না পড়লে সমস্যা নেই, অ্যাডমিশন টেস্টের সময় পড়ো। এইচএসসি পরীক্ষার জন্য আমাদের এটা দরকার পড়বে না। আর মেনিনজাসের যে কথাগুলো আছে, মেনিনজাসের কথাগুলো ব্রেনের জন্য যেরকমভাবে পড়ছি সেম কথা হচ্ছে এখানেও সেম। সো আমরা মোটামুটি স্পাইনাল কর্ডে সব কিছু পড়ে ফেলছি। এবার আসো কাজ সম্পর্কে একটু পড়ে নিই। স্পাইনাল কর্ডের মধ্যে কি থাকে? সরল স্পাইনাল প্রতিবর্ত সমূহের কেন্দ্র হিসেবে কাজ করে। আমরা যে স্পাইনাল রিফ্লেক্সের কথা বলি, বা প্রতিবর্ত ক্রিয়ার কথা বলি, এই প্রতিবর্ত ক্রিয়া আসলে সংগঠিত হয় কার মাধ্যমে? সংগঠিত হয় এই আমাদের সুষুম্না কাণ্ডের মাধ্যমে, ঠিক আছে। সুষুম্না কাণ্ডের মধ্যেই উদ্দীপনাটা আসে। তারপরে মূত্রথলির সংকুচন, এই স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের মতো কাজটা কে করে থাকে? স্পাইনাল কর্ড করে থাকে। হাঁটু ঝাঁকনি, এটাকে ইংলিশে বলা হয় নি জার্ক। কারো নার্ভ ঠিক মতো কাজ করতেছে কিনা এটা বোঝার জন্য নি জার্ক করা হয়। সো নি জার্ক দিয়ে আমরা কি বুঝতে পারি? স্পাইনাল কর্ড, ঠিক আছে। স্পাইনাল কর্ড থেকে উদ্দীপনাটা আসছে কিনা এটা হচ্ছে আমরা নি জার্ক থেকে বুঝতে পারি। তো আমরা এতক্ষণ পর্যন্ত ব্রেইন এবং স্পাইনাল কর্ড, অর্থাৎ আমাদের কেন্দ্রীয় নার্ভাস সিস্টেম বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সম্পর্কে আলোচনা করছি। এবার আমরা করোটিক স্নায়ু দিয়ে আমাদের পরবর্তী আলোচনা সেটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, সে আলোচনা শুরু করব। ওকে, ফাইন। তো মানুষের করোটিক স্নায়ুটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। এন্ড মানুষের করোটিক স্নায়ু কয়টা আছে? 12 জোড়া। 12টা না, কিন্তু 12 জোড়া আছে। সো এটা তুমি মনে রাখতে পারবে একটা ট্রিক্স দিয়ে। সেই ট্রিক্সটা আমি এখানে লিখে দিই, O3 T স্কয়ার আফাস ভাই, ঠিক আছে। O3 আমি আর হচ্ছে ভাঙি ভেঙে লিখতেছি একবারে। O3 অর্থাৎ 3টা O, তারপর T স্কয়ার তার মানে 2টা T, তারপরে হচ্ছে আফাস ভাই, A F A G, আফাস, তারপরে ভাই, ঠিক আছে। লাস্টে যে আমাদের আই আছে না, এই আইটাকে তুমি জাস্ট এইচ বানায় দাও। ওকে, তো এই হচ্ছে আমাদের 12টা করোটিক স্নায়ু। তো যখন থেকে তুমি হচ্ছে এটা ট্রিক্স দিয়ে মনে রাখা লাগবে না, সিরিয়ালি তুমি এমনিতেই বলতে পারবা, তখন থেকে বুঝবা যে অধ্যায়ে তুমি অনেক ভালো পড়াশোনা করছো। তো এখানে আমরা এটা মনে রাখতে পারি, O ফর অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার,
ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি, গ্লোসোফেরেঞ্জিয়াল, ইংলিশে লিখলে ভালো হতো, গ্লোসোফেরেঞ্জিয়াল, ভেগাস, স্পাইনাল অ্যাক্সেসরি, ওকে, আর হচ্ছে হাইপোগ্লোসাল। ওকে, সো এই হচ্ছে আমরা 12 জোড়া করোটিক স্নায়ুর নাম জানতে পারছি। নেক্সট আমাদের যে কাজটা সেটা হলো এখানে কার প্রকৃতি কেমন, আমাদের কি কি জানতে হবে একটু এখান থেকে দেখে আসি। ক্রমিক সংখ্যা এটা তো শিখে ফেলছি, সিরিয়ালি আছে, স্নায়ুর নাম এটাও শিখে ফেলছি। তো এবার আসো আমরা উৎস সম্পর্কে পরিবার, তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে প্রকৃতি। সো ইম্পর্টেন্সের ওয়াইজ দিয়ে শুরু করি। ফার্স্টে হচ্ছে প্রকৃতি। প্রকৃতি মনে রাখার ট্রিক্স হচ্ছে 128, 128টা হচ্ছে সেন্সরি, 128 সেন্সরি। ওকে, 300 মনে রাখবা বিরাট কোহলি বা যে কোনো খেলোয়াড়ের কথা, যে তোমার মানে ভালো খেলোয়াড় আর কি তোমার কাছে মনে হয়, সে 346 ম্যাচে 128 সেঞ্চুরি করছে। তো 346 ম্যাচ মানে হচ্ছে মোটর, ঠিক আছে, এম এম থেকে আর কি মনে রাখবা। তো মোটর সাথে 11-12 আছে, 11 এবং 12 নম্বর স্নায়ু। ফাইন, তাহলে 128, 346, 11-12 এই হচ্ছে মোটর। আর বাকি যা কিছু আছে সবাই হচ্ছে মিশ্র, ঠিক আছে, গেল। এরপরে কথা হচ্ছে প্রকৃতি পড়া শেষ হয়ে গেল, নেক্সটে হচ্ছে উৎস পর্ব। সো উৎস কেমনে মনে রাখবা, উৎস মনে রাখার ট্রিক্স দেখো আরো সহজ। 1 এবং 2 এরা হয়েছে অগ্র মস্তিষ্ক, 3 এবং 4 এরা হয়েছে মধ্য মস্তিষ্ক, 5 থেকে 12 এরা হয়েছে পশ্চাৎ মস্তিষ্ক। ওকে, এই 5 থেকে 12-র মধ্যে আবার 5 থেকে শুধু 5 এমনি লিখো যে শুধু 5 সে হচ্ছে পন্স, আর 6 থেকে 8 হলো পন্স এবং মেডুলার মাঝখানে, 9 থেকে 11 পর্যন্ত মেডুলার পৃষ্ঠদেশ। এই যে তুমি এখানে দেখবা মেডুলার পার্শ্বদেশ আর অঙ্কীয় দেশ ভাগে ভাগ করা হয়েছে। সো মেডুলার পার্শ্বদেশ আর 12 নম্বর হচ্ছে মেডুলার অঙ্কীয় দেশ। অঙ্কীয় মানে সামনের দিকে, মেডুলার সামনের দিকে থাকে, অঙ্কীয় দেশে থাকবে। সো এই হচ্ছে আমাদের উৎসগুলো, আই থিঙ্ক মনে রাখতে পারবা এবার। নেক্সট শাখা। শাখা দেখো এখানে খুব একটা সবগুলা শাখা নাই, যেগুলো হচ্ছে আমাদের মিশ্র সেগুলোর ক্ষেত্রে শাখা আছে। সো এটা মনে রাখা যায় মম দিয়ে, ম্যাক্সিলারি, অপথ্যালমিক এবং ম্যান্ডিবুলার। তারপরে যাব এই ফেসিয়ালের মধ্যে, এটা মনে রাখার ট্রিক্স হচ্ছে পিএইচ, প্যালাটাইন আর হায়োম্যান্ডিবুলার। ভেগাসের ক্ষেত্রে এগুলো হচ্ছে মেজর যেসব অর্গান আছে সেগুলোর ক্ষেত্রে এরা হচ্ছে আমাদের মেজর অর্গান। ওকে, একটা স্লাইড মনে হয় এক্সট্রা অ্যাড হয়ে গেছে। ওকে, তো আমরা এতক্ষণ পর্যন্ত পড়লাম শাখা, উৎস, প্রকৃতি, স্নায়ু, ক্রমিক সংখ্যা। বাকি থাকলো দুইটা জিনিস, একটা হচ্ছে বিস্তার এবং আরেকটা হচ্ছে কাজ। তো বিস্তার যখন মনে রাখবা তুমি তখন কাজটা এমনিতেই মনে রাখতে পারবা। যদি তুমি বিস্তারের জ্ঞানটা জানো আর প্রকৃতির জ্ঞানটা জানো, মানে বিস্তার কি আর প্রকৃতি কি সেটা যদি বলতে পারো, কাজ এটা আসলে আলাদা করে পড়া লাগে না, এটা এমনিতে বলা যায়। যেমন অলফ্যাক্টরি আমরা জানি, আমাদের অধ্যায় 5 যখন পড়ছিলাম সেখানে অলফ্যাক্টরি কোষ ছিল এখানে। সো অলফ্যাক্টরি কোষ এখানে যেহেতু থাকে, সুতরাং এটা এবং এটা হচ্ছে একটা সংবেদী, দ্যাট মিন্স নাক থেকে উদ্দীপনাটা বহন করে নিয়ে যাবে কোথায়, ব্রেনের মধ্যে। তারপরে অপটিক, অপটিক তো নাম শুনলে বোঝা যায়, অমুক অপটিক্স তমুক অপটিক্স, এরকম নাম থাকে না, সুতরাং চোখের রেটিনায় থাকবে কোনটা, এই অপটিক। তারপরে যাও অকুলোমোটর। অকুলোমোটরের মধ্যে দেখো চোখের যত পেশি আছে সব পেশি হচ্ছে অকুলোমোটর, এক্সেপ্ট কিছু কিছু এক্সেপশন আছে। মনে রাখার ট্রিক্স কি, SO4, SO4 সুপিরিয়র অবলিক পেশি 4 নাম্বার, তাহলে 4 নাম্বার নার্ভটা সুপিরিয়র অবলিক পেশিকে সাপ্লাই দেয়। আর দেখবা 6 নাম্বার যেটা আছে LR6 ল্যাটারাল রেকটাস পেশি 6, ল্যাটারাল রেকটাস অর্থ হচ্ছে বহিরেকটাস,
যেটা 6 নাম্বার নার্ভ দ্বারা সাপ্লাই পায়। তাহলে এর বাদে যা কিছু আছে সবগুলোই হচ্ছে আমাদের অকুলোমোটর নার্ভ দ্বারা সাপ্লাই পায়। ঠিক আছে, নিচে আসো। ট্রাইজেমিনালের মধ্যে আছে তিনটা, অপথ্যালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার, তাই তো। এখন অপথ্যালমিক কিসের সাথে রিলেটেড? অপথ্যালমোলজিস্ট বলা হয় কাদেরকে? যারা চোখের ডাক্তার। সুতরাং নাসিকার এবং অক্ষিপল্লব, অক্ষিপল্লবের মধ্যে কি থাকবে? অপথ্যালমিক, অপথ্যালমিকটা সাপ্লাই দিয়ে থাকবে, এটাই বেশিরভাগ ক্ষেত্রে আসবে। ম্যাক্সিলারি আর ম্যান্ডিবুলারের মধ্যে ম্যাক্সিলারিটা চোয়ালকে সাপ্লাই দেয়, আর ম্যান্ডিবুলটা এই অংশটুকু, এখানে যেসব পেশি আছে সেসব পেশিকে সাপ্লাই দেয় কে? ম্যান্ডিবুলার নার্ভ। শেষ। নেক্সটে যাও, ফেশিয়াল নার্ভ। প্যালেটাইন, প্যালেটাইন বলতে হচ্ছে আমরা মুখের ছাদকে, এটাকে বলা হয় প্যালেটাইন। তাহলে মুখ বিবরের ছাদকে সাপ্লাই দেয় কে? প্যালেটাইন। আর হাইও ম্যান্ডিবুলার, যেহেতু ম্যান্ডিবল মানে হচ্ছে এইটা, এই হচ্ছে আমার ম্যান্ডিবল বোনটা, তাহলে হাইও ম্যান্ডিবুলার অর্থাৎ নিম্ন চোয়াল এবং মুখ বিবরকে সাপ্লাই দেয় কে? ম্যান্ডিবুল, হাইও ম্যান্ডিবুলার নার্ভটা। ম্যান্ডিবল কিন্তু এখানে কোনো নিম্ন চোয়ালকে সাপ্লাই দিচ্ছে না। রিমেম্বার, ম্যাক্সিলারি নার্ভটা সাপ্লাই দিচ্ছে নিম্ন চোয়ালকে এবং হাইও ম্যান্ডিবুলার নার্ভটা সাপ্লাই দিচ্ছে নিম্ন চোয়ালকে, বাট যেটা ম্যান্ডিবুলার সেটা কিন্তু দিচ্ছে না, মাথায় রাখো। তারপর অডিটরি নার্ভ, অডিও শুনতে ভূমিকা রাখে কোনটা? কান। তাহলে অন্তঃকর্ণে সাপ্লাই দিবে কে? অডিটরি। গ্লোসোফেরেঞ্জিয়াল, গ্লোসো অর্থ কি? জিহ্বা, ফেরিংস অর্থ কি? গলবিল। তাহলে জিহ্বা এবং ফেরিংসকে সাপ্লাই দিবে কে? আনসার হচ্ছে গ্লোসোফেরেঞ্জিয়াল। ভেগাসের ব্রাঞ্চ ওয়াইজ নাম, যে লেরিঞ্জিয়াল সাপ্লাই দিবে লেরিংসকে, কার্ডিয়াক সাপ্লাই দিবে কার্ডিয়া বা হার্টকে, গ্যাস্ট্রিক মানে তো পাকস্থলী, পালমোনারি মানে হচ্ছে ফুসফুস। তাহলে যার যার নাম অনুসারে সাপ্লাই দিচ্ছে। শেষ। স্পাইনাল অ্যাক্সেসরি, এ হচ্ছে আমাদের নেক রিজনটাকে সাপ্লাই দিবে। নেক বলতে এখানে পিছনে আছে আমাদের ঘাড়, সামনে আছে আমাদের গলা, তো এই অংশটুকুকে সাপ্লাই দিবে কে? এই যে স্পাইনাল অ্যাক্সেসরি। তাহলে আমরা বলতে পারি যে আমাদের নেক রিজনটাকে সাপ্লাই দিচ্ছে কে? সামনে এবং পিছনে স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভটা। আর 12 নাম্বার হচ্ছে আমাদের হাইপোগ্লোসাল, জিহ্বা ও গ্রীবা। হাইপোগ্লোসাল, গ্লোসা মানে হচ্ছে জিহ্বা এবং জিহ্বার নিচে আছে এখানে নেক রিজিয়ন, তো জিহ্বা ও গ্রীবাকে সাপ্লাই দিচ্ছে কে? আমাদের হাইপোগ্লোসালটা। ফাইন। তাহলে মোটামুটি আমাদের ম্যাক্সিমাম জিনিস এখান থেকে শেষ হয়ে গেছে। তাহলে জিহ্বার বিচলনকে, জিহ্বার বিচলন দিলে প্রশ্ন, যদি জিহ্বার বিচলন কথাটা লেখা থাকে আনসার হবে হাইপোগ্লোসাল, আর যদি জিহ্বার সঞ্চালনের কথা লেখা থাকে তাহলে আনসার হবে গ্লোসোফেরেঞ্জিয়াল। আশা করি এই আনসারটুকু আমরা করতে পারবো। সো এই হচ্ছে আমাদের কোরোটিক স্নায়ু সব কিছু। আই থিঙ্ক তোমরা ভালো মতোই বুঝতে পারছো। নেক্সটে যাব, কোনটার অপর নাম হচ্ছে অ্যাকাউস্টিক নার্ভ। এটা তোমার আলাদা করে জানতে হবে। অডিটরি নার্ভটাকে অ্যাকাউস্টিক নার্ভ বলা হয় কারণ এটা অ্যাকাউস্টিক ক্যানেলের মধ্যে থাকে। ওকে, স্বাদের সাথে সম্পর্কিত কোরোটিক স্নায়ু কোনটা? দেখো, ফেশিয়াল নার্ভের সাথে স্বাদের সম্পর্ক থাকা উচিত নাকি উচিত না? আচ্ছা, এটা পরে বলতেছি। আগে দেখো, ভেগাস তো আর সম্পর্ক নাই, অপটিকও সম্পর্ক নাই। তোমার হয়তো চিন্তা ভাবনা আসতে পারে হয় হাইপোগ্লোসাল হইতে পারে অথবা ফেশিয়াল হইতে পারে, তাই তো। ফেশিয়াল কেন? কারণ মুখের মধ্যে যেহেতু আছে তাই। এখন কথা হচ্ছে ফেশিয়ালের মধ্যে আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে প্যালেটাইন আর একটা হচ্ছে হাইওম্যান্ডিবুলার। হাইওম্যান্ডিবুলার যেটা আছে সে হচ্ছে স্বাদের আস্বাদনের ভূমিকা রাখে, দ্যাটস ওয়াই এটার আনসার হবে ফেশিয়াল। নেক্সটে যাব, মোটর প্রকৃতির স্নায়ু কোনটা? মোটর প্রকৃতি হচ্ছে 3, 4, 6, 11, 12। তাহলে আনসার মিলাই নাও। এখানে আমাদের ভেগাস হচ্ছে 10, এখানে এটা ভুল, মানে এটা ভুল। তারপরে হচ্ছে অপথ্যালমিক, অপথ্যালমিক কত? অপথ্যালমিকই পড়ে যাচ্ছি। ফেশিয়াল হচ্ছে 7 নাম্বার, এটা বাদ। হাইপোগ্লোসাল হচ্ছে 12, তার মানে এটা আনসার। আর অপথ্যালমিক তো আমাদের ট্রাইজেমিনালের ব্রাঞ্চ, 5 নাম্বার, তাহলে এটা হচ্ছে মিশ্র, তাহলে এটা ভুল। আমাদের আনসার হচ্ছে শুধুমাত্র 1 নাম্বার। অষ্টম কোরোটিক স্নায়ুর কাজ কোনটা? অষ্টম কোরোটিক স্নায়ু কোনটা? অষ্টম কোরোটিক স্নায়ু হচ্ছে আমাদের অডিটরি নার্ভ, অর্থাৎ শুনতে সাহায্য করবে। অর্থাৎ ঘ্রাণাভূতি নিয়ে কথাবার্তা লাভ নাই, চক্ষু পেশি নিয়ে কথাবার্তা নাই, দর্শন নিয়ে কোনো আলোচনা নাই, শ্রবণ এবং ভারসাম্য হবে আনসার। নেক্সট হচ্ছে ভমিটিং প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে কোনটি? ভমিটিং, আমরা বলছিলাম যত স্বয়ংক্রিয় কাজ আছে সেসব কাজকেই নিয়ন্ত্রণ করে মেডুলা অবলঙ্গাটা, সুতরাং আনসার হবে এটা। গহ্বর সম্পর্কে আমরা ইতিমধ্যে পড়ে ফেলছি। মানুষের সেরিব্রাল একুইডাক্ট কত মিলিমিটার লম্বা? আনসার হচ্ছে 25 মিলিমিটার লম্বা। মস্তিষ্কের ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক? চলনের সমন্বয় সাধন করে থ্যালামাস। 4টা অপশনের মধ্যে এখন দেখি আমরা কোন অপশনটা হইতে পারে। স্মৃতিশক্তি নিয়ন্ত্রণ কেন্দ্র হাইপোথ্যালামাসে থাকে না, এটা তো থাকে কোথায়? এটা থাকে হচ্ছে আমাদের সেরেব্রামের মধ্যে, তাহলে এটা ভুল। হৃদস্পন্দন নিয়ন্ত্রণ কেন্দ্র, এটা থাকে মেডুলার মধ্যে, তাহলে এটা বাদ। পরিপাক নিয়ন্ত্রণ কেন্দ্র মেডুলায় থাকে, এটা সত্য কথা। চলনের সমন্বয় সাধন করে, এটা হচ্ছে সেরেবেলাম করে, সেরেবেলাম, তার মানে এটা ভুল।
দ্যাট মিনস আনসার হবে আমার এখানে বি। তারপরে সংজ্ঞাবহ স্নায়ুর রিলে স্টেশন হিসেবে কাজ করে থ্যালামাসে কিভাবে? সেরিব্রাম থেকে থ্যালামাস, থ্যালামাস থেকে স্নায়ু আবেগ, থ্যালামাস থেকে স্নায়ু আবেগ, স্নায়ু আবেগ থেকে সেরিব্রাম। প্রথম কথা হচ্ছে সংজ্ঞাবহ স্নায়ু বলতে কি বোঝায়? সংবেদী স্নায়ু। দ্যাট মিনস স্নায়ু যেটা আছে সেটা থ্যালামাসের মধ্যে আসবে, থ্যালামাস থেকে যাবে না, এটা বাদ। সেরিব্রাম থ্যালামাস, থ্যালামাস থেকে সবই হচ্ছে থ্যালামাস থেকে যাচ্ছে, এটা না, বরং স্নায়ু আবেগটা থ্যালামাসে আসতেছে। দ্যাট মিনস আনসার হবে আমাদের এখানে ডি। তারপরে হাইপোথ্যালামাসের গহ্বর কোনটা? হাইপোথ্যালামাসের গহ্বর হচ্ছে থার্ড ভেন্ট্রিকল, আর পশ্চাৎ মস্তিষ্কের ক্ষেত্রে হচ্ছে চতুর্থ ভেন্ট্রিকল। সুতরাং আনসার হবে এখানে বি। নেক্সট, আমরা স্পাইনাল কর্ড সম্পর্কে ইতিমধ্যে পড়ে ফেলছি। নেক্সট হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের এক্সট্রা স্লাইড ভুলে চলে আসছে। ওকে, তো আমরা এতক্ষণ পর্যন্ত কি পড়ছি? পুরা নার্ভাস সিস্টেম সম্পর্কে পড়ছি। এবার হচ্ছে আমাদের দুইটা অঙ্গ আছে, যে দুইটা অঙ্গ হচ্ছে আমাদের স্পেশাল সেন্স, মানে স্পেশাল সেন্স আছে 5টা, তার মধ্যে দুইটা অঙ্গ আমরা এখানে পড়তেছি আর কি, চোখ আর কান। তো আমরা বাইরে থেকে আমাদের যে চোখটাকে দেখতে পারি সেটা হচ্ছে আমাদের টোটাল যে চোখ আছে সেই চোখের 1/6 অংশ, আর বাকি 5/6 অংশই চোখের ভিতরের দিকে থাকে। সো 5/6 অংশ আমরা দেখতে পারি না বাইরে থেকে। মানুষের চোখ নিয়ে অনেক কথাবার্তা তোমরা পড়বা, কিন্তু পড়ার পরে আলটিমেটলি এই জিনিসটা ভুলে যাবা। বাট পরীক্ষা কিন্তু এখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন তুমি অ্যান্সার সলভ করতে পারবা। সো চোখ কিন্তু আমাদের পরীক্ষা লাগবে। আর সৃজনশীলের ক্ষেত্রে চোখের গঠন কিন্তু বেশ ভালোই আছে, ঠিক আছে, এবং রড কোষ কোন কোষের পার্থক্য, তো এগুলো লাগে। তো অক্ষিগোলকের মধ্যে স্তর কয়টা? 3টা। লেন্স, তারপর হচ্ছে প্রকোষ্ঠ কয়টা আছে? 3টা প্রকোষ্ঠ। নিচের কোনটি অক্ষিগোলকের প্রকোষ্ঠ নয়? তো এখান থেকে আসতেই পারে অগ্র, মধ্য, পশ্চাৎ এবং ভিট্রিয়াস। তো আনসার হবে মধ্য প্রকোষ্ঠ। আই থিঙ্ক তোমরা জিনিসগুলো ধরতে পারতেছো। এবং আনুষঙ্গিক অংশের মধ্যে এখানে আরো বহুত কথাবার্তা আছে, এত কিছু মানে এটা আমাদের অত ডিটেলসে পড়া লাগবে না, আমরা ডিটেলসে পড়বো হচ্ছে এটা। সো এটা হচ্ছে কাইন্ড অফ একটা সম্পাদ্যের মতো। এই যে চোখ, আই থিঙ্ক দেখা যাচ্ছে ঠিক মতোই, তবে আমি হচ্ছে আমার ক্যামেরার যে ব্রাইটনেস সেটাকে আরেকটু কমায় আসি, তাহলে হয়তো জিনিসটা আরেকটু সহজ হবে, মানে আরেকটু ক্লিয়ার হবে আর কি তোমাদের জন্য। ওকে, সো এখন দেখি, এখানে আসো, এখানে আমরা কি পাবো? এটা নিলাম। তো দেখো এখানে কয়টা লেয়ার আছে? 3টা লেয়ার আছে। এই যে হচ্ছে সবচেয়ে বাইরের লেয়ার, তার ভিতরের লেয়ার, তার ভিতরে আরো একটা লেয়ার, এটা যাক, এই যে হচ্ছে এই লেয়ারটা। তার মানে এখানে 3টা লেয়ার আছে। আমরা যে পড়ছিলাম একটু আগে, স্তর কয়টা? 3টা, স্ক্লেরা, কোরোয়েড, রেটিনা। তাহলে সবচেয়ে বাইরের স্তর নাম কি? স্ক্লেরা। তারপরটা কোনটা? কোরোয়েড। তারপরে কোনটা? রেটিনা। পরীক্ষা কিন্তু এই চিত্র পরীক্ষা প্রায় সৃজনশীলে আসে, ঠিক আছে। তাহলে স্ক্লেরা পড়ছি। তো স্ক্লেরা হচ্ছে পিছন দিকে নাম, সামনের দিকে এই জিনিসটাই কিন্তু নাম দিছে কি? কর্নিয়া। তাহলে কর্নিয়া হবে স্বচ্ছ, স্ক্লেরা হবে অস্বচ্ছ। কর্নিয়া দিয়ে আলো চোখের মধ্যে প্রবেশ করে। কর্নিয়ার সামনে এটা কি দিয়ে রাখছে? এটা হচ্ছে কনজাংটিভা। সো কনজাংটিভার মধ্যে যে ডিজিজ হয় তাকে বলা হয় কনজাংটিভাইটিস। এটা চোখকে পরিষ্কার করে রাখে কনজাংটিভাটা, বা চোখকে হচ্ছে মানে ধরো হেল্প করে আবৃত করে রাখে, মানে চোখকে প্রোটেক্ট করে রাখে, সোজা কথা হচ্ছে এটা। সো এই হচ্ছে আমাদের স্ক্লেরা সম্পর্কে কথাবার্তা। স্ক্লেরা ইতিমধ্যে আমরা পড়ে ফেলছি। এরপরে যাও, রেটিনার মধ্যে 2 ধরনের কোষ আছে, রড কোষ কোন কোষ সেটা সম্পর্কে আমরা পড়বো। বাট তার আগে কোরোয়েডের মধ্যে 4টা পার্ট আছে, এই 4টা পার্ট একটু দেখাই নিই। এই হচ্ছে আমাদের কোরোয়েড, মানে সেকেন্ড যে লেয়ারটা আছে। এই কোরোয়েডের পিছনের অংশ কিন্তু কালো, অর্থাৎ কালো হওয়ার রিজন হচ্ছে এখানে একটা রঞ্জক পদার্থ থাকে। সেই রঞ্জক পদার্থের নাম কি? আনসার হচ্ছে মেলানিন রঞ্জক। মেলানিন রঞ্জক পদার্থ থাকে, তাই না? মেলানিন রঞ্জক পদার্থ থাকে এখানের মধ্যে। এবং এখানে যে অংশটুকু আছে, এই অংশটুকুতে কি আছে? দেখো এখানে আমাদের আছে সিলিয়ারি বডি। এটা সিলিয়ারি বডি থেকে এটা যেটা আসছে এটার নাম হচ্ছে সাসপেনসরি লিগামেন্ট। এখান থেকে আরেকটা জিনিস তৈরি হয়েছে, দেখো একটু বাইরে থেকে বের হয়েছে, এটার নাম হচ্ছে আইরিশ। এটা আরো লম্বা হইতে পারে, আরো খাটো হইতে পারে। আমরা যখন চোখকে খুলি তখন হচ্ছে আইরিশটা একটু সরে যায়, আমরা যখন চোখটা বন্ধ করি তখন আবার আইরিশটা, মানে চোখটা যখন খুলি তার মানে আইরিশটা হচ্ছে দূরে সরে যায়, আর যখন বন্ধ করে ফেলি তখন হচ্ছে আইরিশটা কাছাকাছি চলে আসে, ফলে বন্ধ হয়ে যায়। সো আইরিশ যেখানে অ্যাবসেন্ট থাকে এই জায়গাটাকে বলা হয় পিউপিল।
তার মানে পিউপিল যখন খুলে তখনই হচ্ছে আমাদের চোখটা খুলে, পিউপিল যখন বন্ধ থাকে চোখটা বন্ধ থাকে। দ্যাট মিন্স আলো যখন প্রবেশ করে পিউপিল দিয়েই আলোটা প্রবেশ করতে পারে। তাহলে চোখে আলো প্রবেশ করে কিসের মাধ্যমে? প্রথমে কর্নিয়া, তারপরে হচ্ছে কি এই পিউপিল দিয়ে চোখের মধ্যে প্রবেশ করতেছে। ফাইন। এরপরের কথা যে আমাদের এখানে প্রকোষ্ঠ যে তিনটা আছে, প্রকোষ্ঠ তিনটা দেখাও। এখানে দেখো এটা হচ্ছে আমাদের কর্নিয়া, এখানে হচ্ছে আইরিশ। তাহলে কর্নিয়া এবং আইরিশের মাঝখানে যে ফাঁকা স্থান সেটাকে বলা হয় অগ্রপ্রকোষ্ঠ। এখানে আমাদের আছে এটা কি আইরিশ, এটা হচ্ছে আমাদের লেন্স। তাহলে আইরিশ এবং লেন্সের মাঝখানে যে প্রকোষ্ঠ আছে সেটাকে বলা হয় পশ্চাৎ প্রকোষ্ঠ। আর লেন্স থেকে রেটিনা পর্যন্ত যে প্রকোষ্ঠ আছে সেটাকে বলা হয় ভিট্রিয়াস হিউমার। ভিট্রিয়াস হিউমার বলতে এখানে ভিট্রিয়াস হিউমার থাকবে, মানে ভিট্রিয়াস প্রকোষ্ঠ বলা হয়, ঠিক আছে, প্রকোষ্ঠ। সেই প্রকোষ্ঠের মধ্যে ভিট্রিয়াস হিউমার থাকে। আর অগ্র এবং পশ্চাৎ প্রকোষ্ঠের মধ্যে অ্যাকুয়াস হিউমার থাকে। ওকে, অ্যাকুয়াস হিউমার থাকে। সো আশা করি আমরা এই জিনিসটা পড়তে পারছি। আমরা যে জিনিসটা পড়তেছিলাম সেটা হচ্ছে পিউপিলের কথা, যে পিউপিল ছোট হয়, পিউপিল বড় হয়। পিউপিল ছোট হয় কখন? যখন উজ্জ্বল আলো আসে। আর যখন পিউপিল মানে স্তিমিত আলো বা খুবই ডিম লাইট থাকে তখন হচ্ছে পিউপিলটা বড় হয়ে থাকে। তারপরে যাব চোখের এই পার্টটুকু আমরা পড়ে ফেলছি। এখানে দেখো আমাদের সবগুলা ব্যাখ্যা বা ডিসক্রিপশন এখানে লেখা আছে আবার। তো যা বলার মোটামুটি ম্যাক্সিমাম জিনিস আমরা এখানে পড়ে ফেলছি। চোখের কর্নিয়ার মধ্য দিয়ে চোখের ভেতরে আলো প্রবেশ করে, কোরয়েডের মধ্যে মেলানিন রঞ্জক থাকে, এগুলো ডিসক্রাইব করছি আমি। সো এখানে জাস্ট একটু আলাদা করে লিখছি আর কি। তারপরে সিলিয়ারি বডি অ্যাকুয়াস হিউমার তৈরি করে এবং উপযোজন ক্রিয়া অংশ নেয়। সো এই জিনিসটা লাগবে। সাসপেনসরি লিগামেন্ট, দেখো সাসপেনসরি লিগামেন্টটা কাইন্ড অফ এরকম না, যে আমাদের যে লেন্সটা আছে সাসপেনসরি লিগামেন্ট, এটা তো সাসপেনসরি লিগামেন্ট, এই যে এটা লেন্সটাকে হচ্ছে সে ধরে রাখছে, যথাস্থানে রাখতে সাহায্য করতেছে। তার মানে লেন্সকে যথাস্থানে রাখতে সাহায্য করে কে? আনসার হচ্ছে সাসপেনসরি লিগামেন্ট। শেষ। নেক্সটে হচ্ছে পিউপিলের কথা। সো পিউপিলের মধ্য দিয়ে চোখে আলো প্রবেশ করে। ফাইন। মৃদু আলোতে পিউপিল বড়, উজ্জ্বল আলোতে পিউপিল ছোট হয়, এটা অলরেডি আমরা ডিসক্রাইব করছি। তারপর রেটিনার মধ্যে কয়টা লেয়ার থাকে? রেটিনার মধ্যে থাকে 10টা লেয়ার। ফাইন, 10টা লেয়ার থাকে। এখানে আমাদের কি থাকবে? রড সেল এবং কোন সেল। সো এমনি পড়ে লাভ নাই, রড কোষ এবং কোন কোষের মধ্যে পার্থক্য দেওয়া আছে। পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, বিগত বছরগুলোতে আসছে। সো এটাকে আমি একটু স্টার দিয়ে রাখলাম, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। রড কোষ এবং কোন কোষের পার্থক্য হয় 2 মার্কে আসবে, নয়তো 3 মার্কে, নয়তো 4 মার্কে, যে কোনোভাবে আসতে পারে। সো যদি 4 মার্কে আসে ইন কেস, সেক্ষেত্রে তুমি একটু বইয়ের মধ্যে হয়তো দেয় নাই, না বইয়ে দিছে কিন্তু এখানে দেয় নাই। সো তুমি একটু চাইলে চিত্র দিয়ে রাখো, চিত্রটা দেখে ফেললো, যে যেহেতু রড কোষটা হচ্ছে রড আকৃতি আর কোনটা হচ্ছে লম্বা হয়ে থাকে কোন আকৃতির, তাহলে চিত্র নিডেড ইফ যদি 4 মার্কের প্রশ্ন আসে, ইফ যদি ঘ মার্কের প্রশ্ন আসে, ঠিক আছে, আর নাইলে এটা চিত্র লাগবে না। এরপরে দেখো আমরা বলছিলাম যে চোখের যে উদ্দীপনা সেটা হচ্ছে ব্রেনের মধ্যে যায়, কোন নার্ভের মাধ্যমে? অপটিক নার্ভ। সো অপটিক নার্ভটা চোখের যে অংশে মানে রেটিনার মধ্যে যেখানে লাগানো থাকে সেটাকে বলা হয় অপটিক ডিস্ক। এবং ওই জায়গাটুকুর মধ্যে কিন্তু অপটিক নার্ভটা সরাসরি লাগানো থাকে। দ্যাট মিন্স রেটিনার মধ্যে কোনো রড সেল বা কোন সেল এখানে থাকে না। দ্যাটস ওয়াই এই জায়গা থেকে কোনো ধরনের আলো, এইটা কোনো আলোক সংবেদী অংশটুকু নয়। সুতরাং এটাকে বলা হয় অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট। ফাইন। তারপরে যাও ম্যাকুলা লুটিয়ার কথায়। ম্যাকুলা লুটিয়া। সো অপটিক ডিস্কের উপরে একটা হলদে অঞ্চল থাকে, একে বলা হয় ম্যাকুলা লুটিয়া। এবং ম্যাকুলা লুটিয়ার মধ্যে একটা গর্ত থাকে যাকে বলা হয় ফোবিয়া সেন্ট্রালিস বা পীতবিন্দু। ফাইন। অপটিক নার্ভ থেকে আর কিছু লাগবে না। অন্ধবিন্দু এবং পীতবিন্দু থেকে আমাদের পরীক্ষায় মানে আসতে পারে, চাইলে একবার দেখে নিতে পারো। রেটিনার কাজ আমরা ইতিমধ্যে পড়ে ফেলছি। লেন্স থেকে কি পড়বা? লেন্স থেকে পড়বা যে স্থিতিস্থাপক এবং দ্বি উত্তল। আর কিছুটা লাগবে না। অগ্রপ্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ এবং ভিট্রিয়াস প্রকোষ্ঠ, তিনটা সম্পর্কে আমরা ইতিমধ্যে পড়ে ফেলছি, মানে কোনটা কতটুকু ব্যাপ্তি এটাই পরীক্ষার জন্য লাগবে। অ্যাকুয়াস হিউমারের কাজ আর ভিট্রিয়াস হিউমারের কাজ দুইটা একবার রিডিং দিবা। চোখের আনুষঙ্গিক অংশ অক্ষিকোটর। অক্ষিকোটর মানে হচ্ছে বনি একটা বাউন্ডারি আছে, যে এই ধরো এখানে চাপ দিলাম আমি, এটা কিন্তু একটা অস্থি আছে, নিচের দিকে একটা অস্থি আছে, এদিকে একটা অস্থি আছে। সো একটা বনি বাউন্ডারি আছে চোখের চারপাশে, এই বনি বাউন্ডারিটাকে বলা হয় অরবিট। তারপরে আসি অক্ষিপেশি, কিছু মাসেল আছে এখানে, এক্সট্রিনজিক পেশি এবং ইন্ট্রিনজিক পেশি। সো এক্সট্রিনজিক পেশি কি আছে? ইন্ট্রিনজিকগুলো আগে বলে ফেলি। ইন্ট্রিনজিক হচ্ছে এই দুইটা, সিলিয়ারি আর আইরিশ, মানে চোখের ভিতরে আছে।
আর চোখকে বাইরে থেকে আটকে রাখতেছে এরকম যেসব পেশি আছে সেগুলো হচ্ছে এক্সট্রিনসিক। সো এটা হচ্ছে 4টা রেকটাস এবং 2টা অবলিক। রেকটাস কি কি আছে? মিডিয়াল রেকটাস, ল্যাটারাল রেকটাস, সুপিরিয়র রেকটাস, ইনফিরিয়র রেকটাস, সুপিরিয়র অবলিক, ইনফিরিয়র অবলিক। তো মিডিয়াল রেকটাস কি করে? চোখকে ভিতরের দিকে মুভমেন্ট ঘটায়, মানে ভিতরের দিক মানে এদিক, আর বাইরের দিক মানে বাইরের দিক। বুঝছো তো? আমাদের দেহের ভিতরের সাইড তো এই বরাবর মিড লাইনে অবস্থিত। সো মিড লাইনের এই কাছে এর দিকে যদি মুভমেন্ট ঘটায় তাহলে সেটা হচ্ছে মিডিয়াল রেকটাস। ল্যাটারাল রেকটাস হচ্ছে চোখটাকে এদিকে মুভমেন্ট ঘটাইতেছে। সুপিরিয়র রেকটাস চোখটাকে উপরের দিকে তাকাইতে ভূমিকা রাখতেছে। ইনফিরিয়র রেকটাস নিচের দিকে তাকাইতে ভূমিকা রাখতেছে। সুপিরিয়র অবলিক মানে কোনাকুনিভাবে তাকাইতে ভূমিকা রাখে। আর ইনফিরিয়র অবলিক এটা হচ্ছে আমাদের বিপরীতভাবে নিচের দিকে কোনাকুনিভাবে তাকাইতে ভূমিকা রাখতেছে। আর লিভেটর পালপাবরিস সুপিরিয়রিস এটা হচ্ছে ঊর্ধ্ব অক্ষিপল্লবকে উপরে তুলতে সাহায্য করে। অক্ষিপল্লব চোখের পাতাতে কিছু লাগবে না, এখান থেকে এটা পড়বা যে উপ অক্ষিপল্লব, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে এটা হচ্ছে একটা ভেস্টিজিয়াল অর্গান বা নিষ্ক্রিয় অঙ্গ। অক্ষি গ্রন্থি এটা মনে রাখার ট্রিক্স হচ্ছে হামলা। হা থেকে হার্ডেরিয়ান, ম থেকে মিবোমিয়ান, লা থেকে ল্যাক্রিমাল গ্রন্থি। এবং ল্যাক্রিমাল গ্রন্থির মধ্যে কোন এনজাইম থাকে? আনসার হচ্ছে লাইসোজাইম এনজাইম থাকে। ফাইন। কনজাংটিভা লাগবে না কিছু। প্রতিবিম্ব গঠন ও দর্শন প্রক্রিয়া এটা তুমি বানায় লিখে দিতে পারবা যদি এতক্ষণ পর্যন্ত যা বলছি সেটা যদি বুঝতে পারো। আই থিঙ্ক এটা তোমার বলার জন্য কোনো অসুবিধা লাগবে না। সো দর্শন কৌশলের গতিপথ এটা জাস্ট তোমার একটু মানে একবার দেখে নিও আর কি। আমরা যা বলছি তখন এটাই। তুমি যদি সিরিয়ালটা বুঝে থাকো, প্রথমে হচ্ছে আলোক রশ্মি কর্নিয়াকে ভেদ করবে, তারপর একোয়াস হিউমার। তুমি যদি পার্টগুলো চিনে থাকো তাহলে এই জিনিসটা এমনিতে রিলেট করার কথা। এরপরে উপযোজন, যদি পরীক্ষার এই উপযোজন থেকে কোয়েশ্চেন আসে তার মানে যথেষ্ট ডিপ থেকে কোয়েশ্চেন করছে আর কি, কম আর কি আমি এক্সপেক্ট করতেছি, বাট আশা করা যায় এটা আসবে না। তো উপযোজন মানে হচ্ছে চোখের, ধরো আমি একবার এখানে তাকাচ্ছি, আমার চোখ থেকে এই যে আমার লক্ষ্যবস্তু দূরত্ব খুব কম, আবার আমি এখান থেকে ক্যামেরার দিকে তাকাচ্ছি, আমার চোখ থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব কিন্তু বেশ ভালোই, আবার আমি চাইলে অসীমের দিকেও তাকাইতে পারি। সো আমার চোখ যে বিভিন্ন সময় বিভিন্ন লক্ষ্যবস্তু চেঞ্জ করতেছে এবং ফোকাস দূরত্ব চেঞ্জ হচ্ছে, দ্যাট মিনস আমার চোখ বিভিন্ন দৈর্ঘ্যের বা বিভিন্ন দূরত্বের লক্ষ্যবস্তু দেখার জন্য উপযোজিত হয়ে আছে। সো এই যে প্রসেসের মাধ্যমে আমার চোখ বিভিন্ন দূরত্বের বস্তুকে দেখতে পারে, এটাকে বলা হয় উপযোজন। এটার জন্য ফোকাস দূরত্ব বাড়াইতে হয়, কমাইতে হয়। ফাইন। তো এখানে আমাদের কতটুকু হইলে নর্মালি স্বাভাবিকভাবে দেখতে পারে? আনসার হচ্ছে 6 মিটার দূরত্ব হইলে স্বাভাবিকভাবেই আমাদের রেটিনায় প্রতিফলিত হয়ে থাকে। যদি বিষয়টা এরকম হয় যে আমি এই দূরত্বের কম বেশি হলে বস্তুর ফোকাস দূরত্ব, অনেক কথাবার্তা লিখছে, এখান থেকে তুমি এটা দেখবা যে দূরের বস্তু দেখার সময় কি হয়, দূরের বস্তুটা, তার মানে তখন কি হয়? 1 সিলারি বডির বৃত্তাকার পেশির প্রসারণ ঘটে, 2 সাসপেন্সরি লিগামেন্টের সংকোচনে লেন্সের বক্রতা কমে, 3 লেন্সে সরু ও লম্বা হয়, আর 4 এখান থেকে আমাদের ফোকাস দূরত্ব বেড়ে যায়। তো এই 4টা পয়েন্ট হচ্ছে আমাদের দূরে দেখতে হলে কি করতে হবে। আর যদি কাছে দেখতে চাও জাস্ট এখানে উল্টা, অর্থাৎ তখন সিলারি বডির বৃত্তাকার পেশির প্রসারণ না হয় সংকোচন ঘটবে, সাসপেন্সরি লিগামেন্টের প্রসারণ ঘটবে, লেন্সের বক্রতা বাড়বে, লেন্স সরু লম্বা না হয় খাটো মোটা হবে এবং ফোকাস দূরত্ব কমে যাবে। সো এই হচ্ছে আমাদের কথাবার্তা। যদি মায়োপিয়া এবং হাইপারমেট্রোপিয়ার কথা জিজ্ঞেস করে, দ্যাট মিনস তার মানে তোমার চোখে প্রবলেম। যেমন আমি যে চশমাটা ইউজ করতেছি, আমি হচ্ছে দূরের বস্তু দেখতে পারি না, দূরের বস্তু না দেখতে পারার জন্য আমি হচ্ছে এই চশমাটা নিছি, ফলে দূরের বস্তু দেখতে পারি। দ্যাট মিনস আমার যে চোখের সমস্যা সেটা হচ্ছে মায়োপিয়া, অর্থাৎ দূরের বস্তু দেখতে পারে না কিন্তু কাছের বস্তু ঠিকঠাক দেখতে পারে। তো আমার জন্য যে চশমা ইউজ করা হয় সেই চশমা হচ্ছে অবতল লেন্স। অবতল লেন্সের ক্ষমতা হচ্ছে নেগেটিভ, এবং আমার অপোজিট যে কথাটা আছে, অর্থাৎ দূরের বস্তু দেখতে পারে ঠিকই কিন্তু কাছের জিনিস দেখতে পারে না, সেটাকে বলা হয় হাইপারমেট্রোপিয়া। এবং হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে ইউজ করা হয় উত্তল লেন্স, যেটার ক্ষমতা হচ্ছে পজিটিভ। দিনের তো দৃষ্টি থেকে পরীক্ষা আশা করি কোয়েশ্চেন আসবে না, মানে এট এ টাইম আমাদের দুইটা চোখ দেখতেছে ঠিকই কিন্তু দুইটা চোখ আলাদা আলাদাভাবে দেখেও একটা সিঙ্গেল প্রতিবিম্ব তৈরি করতেছে। এটা হচ্ছে আমাদের দিনেত্র দৃষ্টি বা স্টেরিওস্কোপিক দৃষ্টি। আর চোখের ছানির কথা লেখা আছে যে চোখের ছানি, এটার ইংলিশ হচ্ছে ক্যাটারেক্ট। তোমরা কমেন্টে লিখবা যে চোখের ছানি অপারেশনের জন্য কোনটা
কোষটা ইউজ করা হয়, কোন এনজাইম ইউজ করা হয়। আচ্ছা, এখানে আমাদের রড কোষ এবং কোন কোষের ছবি দেওয়া আছে, সো তোমরা একটু ছবিটা দেখে নিও। এটাকে আমি একটু আগের স্লাইডের সাথে অ্যাড করে দিই। তো মিডিয়াল রেকটাস, ল্যাটারাল রেকটাস, এই পেশিগুলোর কথা তো আমি বলছি, এটা এখানে দেখানো আছে, তোমরা চাইলে দেখতে পারো। নেক্সটে যাব। আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করছি সব কিছু এখানে সামারি হিসেবে দেওয়া আছে, বাট এক্সট্রা কিছু কথাও আছে, সেই এক্সট্রা কথাগুলো আমি এখানে দেখাই ফেলি। যে অক্ষিগোলকের পুষ্টি প্রদান করে কে? আনসার হচ্ছে কোরয়েড। বা যদি জিজ্ঞেস করে চোখের পুষ্টি প্রদান করে কে? আনসার হবে স্ক্লেরা। চোখের পুষ্টি প্রদান করে স্ক্লেরা, বাট অক্ষিগোলকের পুষ্টি প্রদান করে কোরয়েড। ফাইন, এখান থেকে এটা পড়া হয়েছে। আর লেন্সের পুষ্টি যোগায় কে? আনসার হচ্ছে তখন অ্যাকুয়াস হিউমার। সো কোন পুষ্টি কে যোগায় এটা জাস্ট একটু খেয়াল রাখবে, তাহলে আশা করি আনসারটা ঠিক থাকবে। অক্ষিগোলকের আকৃতি বজায় রাখে কে? আনসার হচ্ছে ভিট্রিয়াস হিউমার। সো এই কথাগুলো যদি মনে রাখতে পারো, ইনশাআল্লাহ চোখ থেকে তুমি কোনো কোয়েশনে আটকাবে না। চোখ থেকে কি পরীক্ষা আসতে পারে? চোখের গঠনটাই হচ্ছে চোখ থেকে আসার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়া রড সেল কোন সেলের পার্থক্য আর ছোটোখাটো যেসব আমরা সংজ্ঞা পড়লাম সেসব সংজ্ঞা তো পরীক্ষায় আসতেই পারে। ওকে ফাইন, নেক্সটে যাব। লেমিনা ক্রাইব্রোসা কিসের অংশ? আচ্ছা, এটা একটু তোমাদের জন্য কঠিন প্রশ্ন হয়ে যায়, যদিও এটা হচ্ছে আমরা অ্যাডমিশন স্ট্যান্ডার্ডের প্রশ্ন। প্রথম কথা হচ্ছে এটা প্রকোষ্ঠ না, রেটিনা না, তাহলে ভাই কিসের অংশ? এটা হচ্ছে স্ক্লেরার অংশ। ঠিক আছে, ওকে ফাইন। নেক্সট, লেন্স ও রেটিনার মধ্যে অবস্থান করে কোনটা? লেন্স এবং রেটিনা। তো একদম শুরুতে ছিল কর্নিয়া, তারপর লেন্স, তারপর রেটিনা, তাই তো? না, কর্নিয়ার পর এখানে ছিল আরেকটা জিনিস, সেটা হচ্ছে আইরিশ। তাহলে জিজ্ঞেস করছে লেন্স থেকে রেটিনা, তাহলে এখানে হচ্ছে ভিট্রিয়াস প্রকোষ্ঠ থাকবে। দ্যাট মিন্স থাকবে কোনটা? ভিট্রিয়াস হিউমার। শেষ। কোন পেশি মানুষের অক্ষিগোলকের ভিতরের দিক ঘুরতে সাহায্য করে? ভিতরের দিকে ঘুরতে সাহায্য করে, দ্যাট মিন্স মিডিয়াল রেক্টাস। দুইটাতে সেম অপশন চলে আসলো। যাই হোক, কিছু একটা হয়তো ভুল আসছে এখানে, তো মিডিয়াল রেক্টাস এই হচ্ছে আমাদের আনসার। তো এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করছি চোখ সম্পর্কে, এবার হচ্ছে আমরা কান সম্পর্কে আলোচনা করব। তো কানের যে আলোচনা সেটা বোঝার জন্য তোমাকে হচ্ছে এই ফ্লোচার্টটা সম্পর্কে জানতে হবে। কান আমাদের একটা স্পেশাল সেন্স, অর্থাৎ আমরা শ্রবণ করতে পারি, এটা আমাদের একটা বিশেষ ক্ষমতা। এখন কানের মধ্যে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, বহিকর্ণ, মধ্যকর্ণ এবং অন্তঃকর্ণ। বহিকর্ণ যেটা আছে সেটা হচ্ছে পিনা, কর্ণকুহর, কর্ণপটহ। মধ্যকর্ণটা হচ্ছে কর্ণাস্থি, ইউস্টেশিয়ান নালী এবং ছিদ্রপথ। আর অন্তঃকর্ণ হচ্ছে ইউট্রিকুলাস এবং সেকুলাস। এই হচ্ছে দুই ভাগে ভাগ করলাম। আচ্ছা, তো আমরা হচ্ছে একটার পর একটা পড়তে থাকি, আশা করি জিনিসগুলো একটার পর একটা রিলেটেবল হয়ে যাবে। সেখানে একটু চিত্রটা দেখো। ফার্স্ট অফ অল এটা হচ্ছে আমাদের পিনা। আমরা যে এই কানের কথা বলতেছি এটা হচ্ছে এই যে এটা হচ্ছে পিনা। পিনার আরেক নাম কি? কর্ণছত্র। এরপর এটা যে কানে একটা মানে গর্ত দিয়ে ভিতরে ঢুকতেছে, এটা হচ্ছে কর্ণকুহর। আর আমরা অনেক সময় বলি যে কানের পর্দা ফেটে গেছে, এই কানের পর্দা ফেটে যাওয়া যে জিনিসটা, সেই কানের পর্দাটাই হচ্ছে কর্ণপটহ। ফাইন, তো এটা শেষ হইলে নেক্সটে যাব মধ্যকর্ণতে। তো এর জন্য এখানে বইয়ের মধ্যে একটা ভালো চিত্র আছে, এই চিত্রটা আমরা এখান থেকে দেখতে পারি। এই ছিল আমাদের, এটা না, এই যে এই চিত্রটা। প্রথমে হচ্ছে পিনা, তারপর কুহর, তারপর কর্ণপটহ। কর্ণপটহের সাথে লাগানো থাকে কি? মেলিয়াস, তারপর ইনকাস, তারপর স্টেপিস। মনে রাখার ট্রিক্স হচ্ছে MIS, মেলিয়াস, ইনকাস, স্টেপিস, মিস। এই স্টেপিসের সাথে লাগানো থাকে কি? এখানে আছে ফেনেস্ট্রা ওভালিস। এই ফেনেস্ট্রা ওভালিসের পরে এখানে শুরু হয় অন্তঃকর্ণ। আবার এখান থেকে এখানে আরেকটা বদ্ধ দরজা আছে, যেটা হচ্ছে আমাদের বাতাসের ব্যালেন্স রক্ষা করার জন্য। এইটা আবার প্রতিফলিত হয়ে তারপর ফিরে আসে আলটিমেটলি বাতাসটা। সো এটা হচ্ছে আমাদের সেই ফেরার রাস্তা। তাহলে যখন কেউ রওনা দেয় ঈদ নামাজের মতো, এক রাস্তা দিয়ে যায়, পরে হচ্ছে আরেক রাস্তা দিয়ে ফেরত আসে, ঈদ নামাজ। সো এই ঈদ নামাজ পড়তে যেয়ে হচ্ছে ফিনেস্টার উঠানা দিয়ে বের হয়ে আসে। ওকে, তারপরে কথা আমরা প্রত্যেকটা আলোচনা করতেছিলাম। তো পিনা সম্পর্কে এক্সট্রা যে কথাটা জানা উচিত সেটা হচ্ছে পিনা, এটা আমরা অধ্যায়ের সাথে জেনে আসছি যে স্থিতিস্থাপক তরুণাস্থি নিয়ে গঠিত। আমরা মনে আছে আশা করি যে ত্রিপলি দিয়ে মনে রাখতে বলছিলাম স্থিতিস্থাপক তরুণাস্থি কি কি আছে। তোমরা কমেন্টে লিখবা যে স্থিতিস্থাপক তরুণাস্থি দিয়ে কি কি গঠিত। অডিটরি মিটাস,
মানে কর্ণকুহর। তো ইংলিশ নামটা একটু পড়ে নাও। এখান থেকে পড়ার মতো জিনিস কি আছে, এটা অধ্যায় 5-এ পড়ছিলাম আমরা, যে নাক এবং কান একটা হচ্ছে আরেকটার অপোজিট। নাকের মধ্যে 2/3 হচ্ছে তরুণাস্থি, 1/3 হলো অস্থি। কানের ক্ষেত্রে এটা উল্টা, কানের ক্ষেত্রে 1/3 হলো তরুণাস্থি এবং 2/3 হলো অস্থি। অর্থাৎ এখানে আমাদের এই যে আমাদের কর্ণকুহরের কথা আছে, 1/3 তরুণাস্থি দিয়ে গঠিত আর 2/3 অস্থি নিয়ে গঠিত। কথা হলো ভাই অস্থি নিয়ে তো গঠিত, কোন অস্থি? আমরা তো সবগুলো অস্থির নাম পারি। এটা হচ্ছে আমাদের টেম্পোরাল বোন নিয়ে গঠিত। ফাইন। এবং এখানে যে গ্রন্থিটা থাকে তার নাম হচ্ছে সেরোমিনাস গ্রন্থি, যেখান থেকে সেরোমেনটা পাওয়া যায়। লাস্ট পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করি তোমরা এমসিকিউতে আসলে লাস্ট পয়েন্টটা থেকে কোয়েশ্চেন আনসার করতে পারবা। ওকে ফাইন, নেক্সটে যাব। কর্ণপটহ বা টিম্প্যানিক পর্দা। তো টিম্প্যানিক পর্দা থেকে কি পড়ার আছে? এখান থেকে পড়তে পারো যে এটা হচ্ছে আমাদের কি, বাইরের দিক অবতল ভিতরের দিক উত্তল, ভিউ দিয়ে মনে রাখা যায়। এটা হচ্ছে কিডনির সাথে অপোজিট। কিডনি হলো বাইরের দিকে উত্তল, ভিতরের দিকে অবতল। ফাইন। তারপরে যাও মধ্যকর্ণতে। মধ্যকর্ণ থেকে মাস্ট 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 শেপটা তোমার লাগবেই লাগবে। হাতুড়ির মতো দেখতে, এই হচ্ছে আমাদের শেপ। ইনকাস, নেহায়ের মতো দেখতে, এই হচ্ছে আমাদের শেপ। স্টেপিস, ঘোড়াজিনের পাদানির মতো দেখতে, এই হচ্ছে আমাদের শেপ। ফাইন। এবং মানব দেহের ক্ষুদ্রতম অস্থি হচ্ছে এটা। ওকে। ছিদ্রপথ, ফেনেস্টা ওভালিস আর ফেনেস্টা রোটান্ডা। ফেনেস্টা ওভালিস দিয়ে বাতাস ঢুকে ফেনেস্টা রোটান্ডা দিয়ে ফেরত আসে। ফাইন। তারপরে যা অন্তঃকর্ণের মধ্যে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কি পড়ছি? বহিকর্ণ, মধ্যকর্ণ। এবার পড়বো অন্তঃকর্ণ। অন্তঃকর্ণটা বইয়ের মধ্যে খুবই জটিল ভাষায় লেখা, কি লিখছে বোঝা যায় না। তো এটা একটু আমি আমার নিজের ভাষায় পড়াইতে পছন্দ করি। ওকে, এখানে অনেক কথাবার্তা লিখছে, এই ছবিটা কাজে লাগবে পরে। অন্তঃকর্ণের মধ্যে 2টা লেবিরিন্থ থাকে, মানে বনি স্ট্রাকচার থাকে আর তার উপর মেমব্রেনাস স্ট্রাকচার থাকে। তাহলে বনি লেবিরিন্থ আছে এবং মেমব্রেনাস লেবিরিন্থ আছে। ওকে, এরপরে কথা, এখানে তোমার ভেস্টিবুলার অ্যাপারেটাস যেটা হচ্ছে ভারসাম্য রক্ষা করে, আর শ্রবণের অঙ্গ এটা হচ্ছে তোমার আলাদা। ঠিক আছে? তো তুমি এখানে অর্গান অফ কর্টি এটা পেয়ে থাকবা শ্রবণের জন্য। ওকে, এই অর্গান অফ কর্টিটা কোথায় পাওয়া যায়? ককলিয়াতে পাওয়া যায়। ফাইন। এরপরে যাব, আমরা এখানে ককলিয়াতে পড়লাম বা অর্গান অফ কর্টি সম্পর্কে পড়ছি। এছাড়া আমাদের যে কি বলা যায়, ভেস্টিবুলার অ্যাপারেটাসের কথা বলতেছিলাম। ভেস্টিবুলার অ্যাপারেটাসটা গঠিত হয় ইউট্রিকুলাস, ইউট্রিকল, সেকিউল এবং 3টা অর্ধবৃত্তাকার কুণ্ডলী। ঠিক আছে, 3টা অর্ধবৃত্তাকার কুণ্ডলী, এটাকে বলা হয় সেমি সার্কুলার ক্যানেল, কুণ্ডলী বা নালী, যে কিছু একটা হবে। ওকে, সো এই হচ্ছে 3টা জিনিস, যে 3টা জিনিস নিয়ে কি গঠিত হয় আমাদের ভেস্টিবুলার অ্যাপারেটাস। ওকে, ভেস্টিবুলার অ্যাপারেটাস কি কি নিয়ে গঠিত? ইউট্রিকুলাস, সেকুলাস এবং 3টা অর্ধবৃত্তাকার নালী নিয়ে গঠিত। ফাইন। তো ককলিয়ার মধ্যে কি থাকে? অর্গান অফ কর্টি। সংখ্যায় কতটা থাকে? 25,000। এটা হচ্ছে আমাদের শ্রবণে ভূমিকা রাখে, এর কাজ হচ্ছে শ্রবণে ভূমিকা রাখা। আর এই 3টার কাজ কি? এই 3টার কাজ হচ্ছে আমাদের ভারসাম্য রক্ষা করা। ফাইন। এর মধ্যে ইউট্রিকল আর সেকিউল একসাথে কাজ করে এবং এদের কাজ হচ্ছে আমাদের কি কাজ করা? এদের মধ্যে একটা স্পেশাল জিনিস থাকে, এটা কথা পরে বলতেছি। সো এর কাজ হচ্ছে আমাদের স্ট্যাটিক যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটা মেনটেন করা। আর এ হচ্ছে কমপ্লিটলি আলাদাভাবে কাজ করে এবং এর কাজটা হচ্ছে, ধরো তুমি হচ্ছে লাফাইতেছো বা সিঁড়ি দিয়ে উঠতেছো,
এমন অবস্থায় অর্থাৎ অ্যাঙ্গুলার যে ব্যালেন্স সেই ব্যালেন্সটা মেনটেন করা। তার মানে এদের দুজনের কিন্তু ব্যালেন্সের মেনটেন করার রাস্তাটা আলাদা, মানে মেকানিজমটা আলাদা। সো এখানে দেখো তোমার বইয়ের মধ্যে আমি একবারে শেষ করে ফেলতেছি এই কথাটা। এখানে আমাদের ভেস্টিবুলার অ্যাপারেটাসের কথা লেখা আছে। এট্রিকল সেকিউল এরা হচ্ছে এন্ডোলিম্ফে পূর্ণ। এন্ডোলিম্ফ কি জিনিস ভাই? এন্ডোলিম্ফ একটা ধরো সিক্রেশন বা একটা ফ্লুইড, যে ফ্লুইডটা এখানে থাকে। এন্ডোলিম্ফ আছে, পেরিলিম্ফ আছে, বেশ কিছু জিনিস থাকে। সো এন্ডোলিম্ফ দ্বারা হচ্ছে ইউট্রিকুলাস এবং সেকুলাস পূর্ণ, মানে ইউট্রিকুলাস এবং সেকুলাসের মধ্যে এন্ডোলিম্ফটা থাকে। তো এই যে আমাদের ইউট্রিকুলাস এবং সেকুলাস এদের মধ্যে যে অংশটুকু থাকে তার নাম হচ্ছে ম্যাকুলা। এই ম্যাকুলার মধ্যে থাকবে রুম কোষ, এবং এই রুম কোষ এটা হচ্ছে সংবেদী। ফলে আমাদের যে ব্যালেন্সটা মেনটেন করা, এই ব্যালেন্সটা মেনটেন করা হয় কার মাধ্যমে? এই সংবেদী রুম কোষের মাধ্যমে। আবার আমাদের এখানে কি আছে? অর্ধবৃত্তাকার নালী। অর্ধবৃত্তাকার নালীর মধ্যে আছে অ্যাম্পুলা, সেই অ্যাম্পুলার মধ্যে আছে কুপুলা, এই কুপুলাটার মধ্যে আছে সংবেদী কোষ, এবং এই সংবেদী কোষের মাধ্যমে সে আমাদের ব্যালেন্সটা মেনটেন করে থাকে। সো ওকে, তিনটা অর্ধবৃত্তাকার নালীর কথা আমরা বলছিলাম। তিনটা অর্ধবৃত্তাকার নালী। অর্ধবৃত্তাকার নালীর মধ্যে কি থাকে? অ্যাম্পুলা থাকে। অ্যাম্পুলার মধ্যে থাকে কুপুলা, এবং কুপুলার মধ্যে কি থাকে? সংবেদী রোম কোষ। এই সংবেদী রোম কোষটা অ্যাঙ্গুলার ব্যালেন্সের ভূমিকা রাখে। ওকে, আর ইউট্রিকল এবং সেকিউল। ইউট্রিকল এবং সেকিউল এখানে কি থাকে? অ্যাম্পুলা কুপুলা তো পড়ে ফেলছিলাম, এখানে থাকে হচ্ছে ম্যাকুলা। ম্যাকুলার মধ্যে থাকে সংবেদী রোম কোষ, এবং এখানে থাকে আমাদের স্ট্যাটিক ব্যালেন্স। ওকে, সো এই হচ্ছে আমাদের কথাবার্তা ভেস্টিবুলার অ্যাপারেটাস সম্পর্কে। এটা হচ্ছে ভারসাম্য, আর এটা হচ্ছে শ্রবণ। এই ভূমিকাগুলো রাখে আমাদের পার্টগুলো। এখানে এটা আছে, এই হচ্ছে আছে। এখানে আমরা ককলিয়া সম্পর্কে এখনো পড়ি নাই, ককলিয়ার এই চিত্রটা একটু তোমাকে দেখতে হবে। তো আমরা কিন্তু ভারসাম্য সম্পর্কে যে আলোচনা, ভারসাম্য সম্পর্কে আলোচনাটাকে শেষ করছি। এবার পড়বো আমরা হচ্ছে কি, এই আমাদের ককলিয়া সম্পর্কে। তো ককলিয়ার যে পার্টটুকু, ককলিয়ার মধ্যে এই অংশটুকু আছে একদম উপরে যেটা দিয়ে হচ্ছে ঢুকতেছে, এটাকে বলা হয় স্কেলা ভেস্টিবুলি। তারপরে থাকে স্কেলা মিডিয়া, তারপর নিচের দিকে থাকে স্কেলা টিম্পেনি। তো স্কেলা ভেস্টিবুলি এখানে হচ্ছে আমাদের হেলিকোট্রিমা হয়ে স্কেলা টিম্পেনি যাত্রা শুরু করে। তো যখন কোনো একটা সাউন্ড ওয়েভ আসছে, আসার পরে এখান থেকে এখানে আসে, অর্থাৎ স্কেলা ভেস্টিবুলি থেকে স্কেলা মিডিয়াতে আসে। আর স্কেলা মিডিয়া থেকে স্কেলা টিম্পেনিতে আসার সময় এই যে এখানে হচ্ছে আমাদের কিছু হেয়ার সেল থাকে। এই হেয়ার সেলের মধ্যে থাকে আমাদের অর্গান অফ কোর্টি। এই অর্গান অফ কোর্টির সাথে সংযুক্ত থাকে কে? নার্ভ, অডিটরি নার্ভ। তাহলে আলটিমেটলি আমি কি বলতে পারি যে যখন স্কেলা ভেস্টিবুলি থেকে স্কেলা মিডিয়া হয়ে টিম্পেনিতে আসে, তখনই হেয়ার সেলটা, যে হেয়ার সেল থাকে মানে চুলের কোষ আর কি, চুল কোষ, তো হেয়ার সেল এটা হচ্ছে তখন উদ্দীপ্ত হয়ে বা হেয়ার সেল বেঁকে যায়, এটা বলতে পারো যে হেয়ার সেলটা তখন উদ্দীপ্ত হয়। এমনি বলার পরে হেয়ার সেলের মধ্যে থাকে কে? অ্যাঙ্গল কি বলা যায়, আমাদের অর্গান অফ কোর্টি। অর্গান অফ কোর্টির সাথে সরাসরি সংযুক্ত থাকে অডিটরি নার্ভ। অডিটরি নার্ভটা উদ্দীপনাটা কি নিয়ে যায় কোথায়? ব্রেনের মাধ্যমে, ব্রেনের মধ্যে। সো দ্যাটস দ্য প্রসেস হাউ ইয়ার ওয়ার্কস, কিভাবে আমাদের শ্রবণের কাজটা হয়ে থাকে। আচ্ছা, তো স্কেলা ভেস্টিবুলির মধ্যে যে তরল পদার্থ থাকে তার নাম হচ্ছে পেরিলিম্ফ। স্কেলা মিডিয়ার মধ্যে থাকে এন্ডোলিম্ফ, আবার স্কেলা টিম্পেনির মধ্যেও থাকে পেরিলিম্ফ। ঠিক আছে, আর মাঝখানে এই যে আমাদের ঝিল্লি, অর্থাৎ স্কেলা ভেস্টিবুলি আর স্কেলা মিডিয়ার মাঝখানে যে ঝিল্লি, সেই ঝিল্লিকে বলা হয় রেসনার ঝিল্লি।
স্কেলা মিডিয়া এবং টিম্পানির মাঝখানে যে ঝিল্লি থাকে তার নাম হচ্ছে বেসিলার ঝিল্লি। মনে রাখবো এটা নিচের দিকে থাকে, বেজের দিকে থাকে, তাই এটা হচ্ছে বেসিলার ঝিল্লি। তাহলে জিনিসটা মনে রাখা সহজ হবে। তো এটা হচ্ছে আমাদের কান, এবং কানের যে প্রসিডিওর, মানে তোমার কাছে যদি পরীক্ষায় আসে যে শ্রবণের প্রসিডিওর লিখো, তুমি ওই চিত্রটা এঁকে এটা লিখে দিতে পারলে মোটামুটি ম্যাক্সিমাম নাম্বার পাওয়া সম্ভব, আর একটু বর্ণনা দিলে ফুল মার্কই পাবা। সো আমরা হচ্ছে ভারসাম্য রক্ষার যে কৌশল, সেই কৌশলটা ফ্লোচার্টের মাধ্যমে দেখাইছি, এই কথাগুলো এখানে লিখছে। ওকে, মানুষের ভারসাম্য রক্ষার চিত্রটা চাইলে এখান থেকে দিতে পারো, এই চিত্র আর ওই ফ্লোচার্ট যদি দিতে পারো তাহলে পরীক্ষা এখানে 4 মার্কসই পাবা। ওকে ফাইন, কানের পার্টগুলো এখানে লেখা আছে। এন্ডোলিফ নামক তরল বিদ্যমান কোনটাতে? এন্ডোলিফ বিদ্যমান থাকে স্কেলা মিডিয়ার মধ্যে। তারপরে যাব, কোনটিকে প্রেসার রিলিফ ভালভ বলা হয়? ফেনেস্ট্রা রোটান্ডাকে বলা হয় প্রেসার রিলিফ ভালভ। তারপরে কোন গ্রন্থি মোমের মতো আঠালো পদার্থ ক্ষরণ করে? এটা হচ্ছে সেরোমিনাস হবে আনসার। ঠিক আছে, সেরোমিনাস কোথায় পাওয়া যায়? কর্ণকুহরের মধ্যে। এখন এই যে দেখো কি বলে, রাসায়নিক সমন্বয়, এখান থেকে বহিঃক্ষরা, অন্তঃক্ষরা, অনাল গ্রন্থি বা সনাল গ্রন্থি, এগুলা সবগুলোর কথাই আমরা তৃতীয় অধ্যায়ে বেশ ভালো মতো আলোচনা করছি। দ্যাটস ওয়াই এখানে আমি আলোচনার কোনো যৌক্তিকতা রাখি না, এটা আমরা এখান থেকে পড়বই না, অধ্যায় 3-এ এটা পড়ছি। এখানে পার্থক্যগুলো দেওয়া আছে। তুমি এখান থেকে আলাদা করে কি পড়তে পারো? তুমি এখান থেকে আলাদা করে বহিঃক্ষরা গ্রন্থির ক্লাসিফিকেশন পড়তে পারো, যেটা আলিম স্যারের বই আছে। এটা যে পড়তে পারবে, মনে করো কি বলা যায়, মানে জায়ান্ট স্টুডেন্ট, জায়ান্ট, এর নলেজ হচ্ছে আলাদা লেভেলের। তারপরে অন্তঃক্ষরা বা অনাল গ্রন্থি, এখান থেকে কি পড়বা যে সর্বপ্রথম কোনটা উৎপত্তি হয়েছে? সর্বপ্রথম হচ্ছে সিক্রেটিন শনাক্ত করা হয়েছে। ফাইন। হরমোনের বৈশিষ্ট্য সম্পর্কে এখান থেকে 5 নাম্বার লাগবেই লাগবে। আর কি আছে? মানে মোটামুটি এগুলা লাগবে আর কি, বৈশিষ্ট্যগুলো একবার রিডিং দিবা, এগুলা পড়তেই হবে, একবার রিডিং দিবা। স্বল্প মাত্রায় কার্যকর এবং বহুদিন পর্যন্ত বজায় থাকে। আচ্ছা, তারপরে হরমোনের প্রকারভেদ মনে রাখবা। ধরো এক জায়গায় উৎপন্ন হয়েছে, আরেক গ্রন্থিকে নিয়ন্ত্রণ করতেছে, এটা হবে ট্রপিক হরমোন। যেখানে উৎপন্ন হয়েছে সেখানে কাজ করতেছে, যেমন গ্যাস্ট্রিনের কথা, পাকস্থলীতে উৎপন্ন হয়েছে, পাকস্থলীতে কাজ করতেছে, তাই এটা হবে অটাকয়েড বা স্থানিক হরমোন। প্যারাক্রিন হরমোন কোনটা? ইনসুলিন আর গ্লুকাগন, একটা আর একটার এগেইনস্টে কাজ করে। নিউরো হরমোন হচ্ছে এডিএইচ আর অক্সিটোসিন, যেটা নিউরন থেকে উৎপন্ন হয়। আর পাকস্থলী হরমোন মানে যেটা জিআইটি তে উৎপন্ন হয়। আমরা আমাদের ক্লাসিফিকেশনটা দেখে ফেললাম, বাট এই ক্লাসিফিকেশনটা আসলে খুব বাজে একটা ক্লাসিফিকেশন হয়েছে, এটা কোনো কিছুর মধ্যে পড়ে না, মানে এটা কোনো সাইন্টিফিক ক্লাসিফিকেশন না আর কি, আরো অনেক ভাবে ভাগ করা যাইতে পারতো। আচ্ছা, মারিয়া বলছে পড়ছি কিন্তু মনে থাকে না, না থাকাই স্বাভাবিক, আমি নিজেও পড়ছিলাম, মনে থাকে নাই, পরে বাদ দিয়ে দিছি, কয়েকটা মনে রাখছিলাম আর কি। আচ্ছা, তারপরে যাও পিটুইটারির মধ্যে। পিটুইটারির মধ্যে অগ্রভাগ আছে, পশ্চাৎ ভাগ আছে, বাট এটাকে চাইলে আমরা 3 ভাগেও ভাগ করতে পারি। এটা কাইন্ড অফ এরকম যে অ্যানাটমিক্যালি 3 ভাগ আছে আর ফিজিওলজিক্যালি 2 ভাগ আছে। ঠিক আছে, তো পশ্চাৎ ভাগ, এটাকে বলা হয় নিউরোহাইপোফাইসিস। কি বলে? নিউরোহাইপোফাইসিস। এটা কি? এডিনোহাইপোফাইসিস। তারপরে কথা, নিউরোহাইপোফাইসিসের মধ্যে কি কি আছে? অ্যান্টিডায়োটিক হরমোন, অক্সিটোসিন। এডিএইচ এর আর কি নাম আছে? ভ্যাসোপ্রেসিন, পিট্রোসিন। তাহলে এটার নাম ভ্যাসোপ্রেসিন, ভ্যাসোপ্রেসিন, পিট্রোসিন। ওকে, এডিএইচ এর কি কাজ? এটা আমরা অধ্যায় 6 এর মধ্যে পড়ে আসছি, এখান থেকে পড়া কিছু আছে না। তারপরে যে অক্সিটোসিন, অক্সিটোসিনের কাজ হচ্ছে দুইটা। একটা হচ্ছে মানে এটা হচ্ছে কাইন্ড অফ বাচ্চাদের সাথে রিলেটেড। বাচ্চা যখন জন্ম হবে তখন জরায়ু সংকোচন হবে, যার ফলে বাচ্চা বের হয়ে আসতে পারবে। ফলে অক্সিটোসিন বাচ্চার ডেলিভারির ক্ষেত্রে ভূমিকা রাখে। ডেলিভারির পরে নেক্সট কাজ কি? বাচ্চা হচ্ছে খাবার খাবে। কি খাবে? মায়ের দুধ খাবে। তো দুগ্ধ ক্ষরণ নিয়ন্ত্রণ। তাহলে
বাচ্চার সাথে রিলেটেড কে? অক্সিটোসিন। অগ্রভাগের মধ্যে এখানে বেশ কয়েকটা আছে, এর মধ্যে নাম শুনলে বোঝা যায় থাইরয়েডের সাথে রিলেটেড যা কিছু আছে সবকিছু কে হবে থাইরয়েড উদ্দীপক হরমোন। এগুলো মনে রাখতে হবে নাম। মনে রাখার ট্রিক্স হচ্ছে প্লে ফার্স্ট, তাড়াতাড়ি প্লে ফার্স্ট, এটা দিয়ে হচ্ছে মনে রাখতে পারবা। আচ্ছা, তারপরে কথা হচ্ছে ফলিকল উদ্দীপক হরমোন। এটা কোথায় কাজ করে? ওভারিতে কাজ করে, ডিম্বাশয়ে কাজ করে। ডিম্বাশয়ের ফলিকল গুলো পূর্ণতা দান করে। ফলিকল কি জিনিস আমরা অধ্যায় 9 পড়বো, এটা অধ্যায় 9 পড়া হয়। তারপরে কথা অ্যাড্রিনোকর্টিকোট্রপিন হরমোন অ্যাড্রিনাল গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে, সো এটা তো বোঝাই যায়, নাম শুনলেই বোঝা যায়। তারপরে প্রোল্যাকটিন হরমোন, যেহেতু লেকটিন কথাটা আছে, লেকটিন মানে হচ্ছে দুধ, আর দুধ কোথায় থাকে? স্তনের মধ্যে, তাহলে স্তন গ্রন্থির বৃদ্ধি এবং দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণ করে কে? প্রোল্যাকটিন। লুটিনাইজিং হরমোন, এটা আমরা পড়ে থাকি অধ্যায় 9 এর মধ্যে। আর বৃদ্ধি পোষক গ্রোথ হরমোন, গ্রোথ হরমোনের কাজ কি? গ্রোথ করা, দেহের বৃদ্ধি ঘটানো। আচ্ছা, আর অগ্রভাগ পড়লাম, পশ্চাৎভাগ পড়লাম, মাঝখানে যে ভাগ আছে সেটাকে বলা হয় মধ্যভাগ, ইংলিশ হচ্ছে পার্স ইন্টারমিডিয়া। ওকে, মেলানোসাইট উদ্দীপক হরমোন, মেলানোফোর কোষের বিস্তৃতি ঘটিয়ে ত্বক ও চুলের বর্ণ নিয়ন্ত্রণ করে। ওকে, পিনিয়ালের কথা, পিনিয়াল হচ্ছে মেলাটোনিন হরমোনটা নিঃসরণ করে, ঘুম জাগরণ চক্র নিয়ন্ত্রণ করে, অর্থাৎ বায়োলজিক্যাল ক্লক নিয়ন্ত্রণ করে কে? আনসার হচ্ছে মেলাটোনিন। আচ্ছা ফাইন, তারপরে যাও থাইরয়েডের কথা। থাইরয়েড হরমোন কি কি আছে? এখানে দেখো থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয় 3টা হরমোন। থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয় 3টা হরমোন, বাট থাইরয়েড হরমোন বলতে আমরা 2টা হরমোনকে বোঝাই, ট্রাইআইডোথাইরোনিন এবং থাইরক্সিন। ঠিক আছে, আচ্ছা অবস্থানগুলো পড়ো। প্রধান কাজ, রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ। এই ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণের সাথে রিলেটেড হচ্ছে ক্যালসিটোনিন, নামের মধ্যে আসছে ক্যালসিটোনিন, তাহলে ক্যালসিয়ামের সাথে রিলেটেড। ক্যালসিটোনিন কি করে? বাড়ায় না কমায়? আনসার হচ্ছে কমায়। প্যারাথাইরয়েড, এখান থেকে নিঃসৃত হয় প্যারাথরমোন, এবং এটা ক্যালসিয়ামকে বাড়ায়, ফসফরাসকে কমায়। তারপরে থাইমাস, নিঃসৃত হয় থাইমোসিন, এটা হচ্ছে আমাদের বডির প্রতিরক্ষার সাথে রিলেটেড। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সম্পর্কে আমরা অধ্যায় 3 এর মধ্যে পড়ছি। অ্যাড্রিনাল বা সুপ্রানাল গ্ল্যান্ড, এটার মধ্যে আবার পার্ট আছে 2টা, একটা হচ্ছে কর্টেক্স আর মেডুলা। কর্টেক্স এর মধ্যে কি কি আছে? গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড। এছাড়া তার 3 নম্বরে বলা যায় যে সেক্স কর্টিকয়েড অথবা গুনাডোকর্টিকয়েড। ঠিক আছে, মেডুলার মধ্যে আছে 3টা পার্ট, অ্যাড্রেনালিন, নরএড্রেনালিন এবং ডোপামিন। তো গ্লুকোকর্টিকয়েড কি করে? গ্লুকোজ, গ্লুকো থেকে গ্লুকোজ, গ্লুকোজ মানে হচ্ছে শর্করা, শর্করা এবং আমিষের বিপাক নিয়ন্ত্রণ করে গ্লুকোকর্টিকয়েড। মিনারেল মানে খনিজ লবণ, তাহলে খনিজ লবণের বিপাকের সাথে নিয়ন্ত্রণ করে কে? মিনারেলোকর্টিকয়েড। ফাইন, নিচে আছে 3টা, এই 3টার কাজ আমরা আলাদা করে পড়বো, আলাদা পড়তে হবে, মানে ইম্পর্টেন্ট দিয়ে পড়তে হবে। শুক্রাশয় হচ্ছে টেস্টোস্টেরন উৎপন্ন করে, তাহলে পুরুষসূচক যা বৈশিষ্ট্য আছে সবকিছু নিয়ন্ত্রণ করবে কে? টেস্টোস্টেরন। আর ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন আসে। দেখো নামের মধ্যে আছে প্রো, প্রো থেকে মনে রাখবে প্রেগনেন্ট, প্রেগনেন্ট অবস্থায় যা কিছু হয় সবকিছু হচ্ছে প্রোজেস্টেরনের কাজ, আর নর্মাল অবস্থায় মেয়েদের ক্ষেত্রে যা কিছু হয় সবকিছু হলো ইস্ট্রোজেনের কাজ, এমনি মনে থাকে। হ্যাঁ, পার্স ইন্টারমিডিয়া আর একটা হরমোন আছে না, ইন্টারমেডিন? হ্যাঁ হ্যাঁ আছে আছে, ইয়েস। হ্যাঁ, অ্যাড্রেনালিন আর নরএড্রেনালিন একসাথে কি জানি বলে? ক্যাটাকোলামাইন বলে, ক্যাটাকোলামাইন। ওকে, তাহলে আমরা আশা করি এই বক্সটা অন্তত পারি, এই বক্স পারলে আসলে অনেক কিছুই পারো। তারপরে আচ্ছা, গ্লুকোকর্টিকয়েড আরেক নাম হচ্ছে কর্টিসল। খুবই ভালো হয় যদি পুরা বক্সটা এবং এরপরে যে আরো কয়েক 5-7 বা 10 পৃষ্ঠার মতো আছে সবকিছুকে তুমি যদি একটা বক্সের মধ্যে নিয়ে আসতে পারো, একটা একটা ছকের মধ্যে নিয়ে আসতে পারো, এবং ওই ছক দিয়ে যদি রিভিশন দিয়ে যেতে পারো তাহলে খুবই ভালো হয়। একটা আর্ট পেপারের মধ্যে অথবা বড় কোনো কাগজের মধ্যে লিখলা। এইটা আগে মুখস্থ করা ট্রাই করছিলাম তাই সহজ মনে হয়। ও আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে, তাইলে হচ্ছে আমরা যাব হচ্ছে পিটুইটারি গ্রন্থিতে। পিটুইটারি হচ্ছে প্রভু গ্রন্থি, বা এটাকে বলা হয় মানে কি বলা যায়, রাজা গ্রন্থি, মাস্টার গ্ল্যান্ড, মাস্টার অফ এন্ডোক্রাইন অর্কেস্ট্রা। এটা হচ্ছে আমাদের বডির সবচেয়ে ছোট গ্রন্থি, বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী গ্রন্থি। ছোট মরিচের তেল ঝাঁজ বেশি, এখানে অনেক কথাবার্তা লেখা আছে।
এখানে তো এগুলো যা কিছু আছে সেগুলো তো পড়বাই, পাশাপাশি মানে এই বক্সটা তো পড়ছো, বক্স পড়ার পর এখান থেকে আলাদা করে কিছু না, তুমি সিম্পলি যে লাইনটা দাগানো বইয়ে দাগানো থাকবে শুধু ওইগুলোই পড়বা। তাহলে এখান থেকে শুধুমাত্র দাগানো লাইন, এখানে সব কিন্তু দাগানো নাই, এখানে সবকিছু এখনো দাগানো নাই, দাগাবো আমরা, মানে দাগানো বই দেওয়ার পরে তারপর দাগাবো আর কি। এখান থেকে আমি আর পড়াইতেছি না কিছু। তোমরা একটু মিস করতে পারো, তোমরা এটা একটু দেখাই নিয়ে রাখি। হয়ে গেল। যে অমরা বা প্লাসেন্টা, এখানে আমাদের 6টা হরমোন আসে সব মিলায়। 4টা হচ্ছে প্রোটিন জাতীয় হরমোন এবং 2টা স্টেরয়েড জাতীয় হরমোন। স্টেরয়েড হচ্ছে আমাদের ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন, আর প্রোটিন জাতীয় 4টা আছে, এটা হচ্ছে এইচসিজি, এইচসিএস, রিল্যাক্সিন এবং প্রোল্যাকটিন। এই হচ্ছে 4টা। দেহের বৃদ্ধিতে ভূমিকা রাখে। সোমাটোট্রপিন 191টা অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত। এখানে অনেক কথাবার্তায় লেখা আছে, সবকিছু যদি তুমি একটা ছকের মধ্যে নিয়ে আসো তখন জিনিসটা সহজ লাগবে। মিস করতে পারি, এটা একটু দেখে নিই। এই যে থাইরয়েড হরমোন আছে তো 2টা, ট্রাইয়োডোথায়োনিন আর থাইরক্সিন। এর বাইরে এখান থেকে আছে সংশ্লেষিত রূপ, এটার নাম হচ্ছে লেভোথাইরক্সিন। যদি কারো ক্ষেত্রে থাইরয়েড হরমোন কমে যায় তখন তারা কি দিতে হবে? লেভোথাইরক্সিন দিতে হবে। আচ্ছা, থাইরয়েড হরমোন কমে গেলে কি হয়? আহ এটা তো আমাদের পরেই আছে, বড় বক্সটার মধ্যে আছে। এই অধ্যায়ে মানে একই জিনিস বারবার আসে, এটা একটা সুবিধা যে একবার ধরে একটা জিনিস পড়ে ফেলছো তারপর দেখবে বারবার এই জিনিসই আসতেছে। হরমোন আর এনজাইমের মধ্যে পার্থক্য অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট। এটা যদি অধ্যায় শেষে না থাকে অধ্যায় শুরুতে থাকতো দেখতে যে এটা থেকে বেশি প্রশ্ন আসতেছে। আচ্ছা, তারপরে যাব মানুষের কয়েকটা হরমোন গঠিত রোগ। এই যে এই 2 পৃষ্ঠা মাস্ট মাস্ট মাস্ট, তুমি লক্ষণ মনে রাখতে পারো আর না পারো, অবশ্যই অবশ্যই এটা মাথায় রাখতেই হবে। আচ্ছা দেখো, আমরা একটু রিস্ক্রাইব করি। ডায়াবেটিস মেলাইটাস, এটা কি হয়? ইনসুলিন যদি কমে যায় না বেড়ে যায়, ইনসুলিন যদি কমে যায় তখন হচ্ছে গ্লুকোজ বেড়ে যায়, তার মানে গ্লুকোজ বেড়ে গেলে ডায়াবেটিস মেলাইটাস হয়। আশা করি বুঝছো। তাহলে ইনসুলিন কমে যেতে হবে। ওকে, নেক্সট বামনত্ব, যদি গ্রোথ হরমোন কমে যায় তখন হচ্ছে বামনত্ব হয়। একরোমিক ক্রিয়া হচ্ছে গ্রোথ হরমোন কমে যাওয়া, বাট ইন অ্যাডাল্ট এজ। তাহলে অ্যাডাল্ট হইলে এটা হচ্ছে আমাদের একরোমিক ক্রিয়া হইতেছে। অ্যাডাল্ট এনা লিখে 18+ লিখে দিই, তাহলে মনে থাকবে। এরপর জাইগান্টিজম, গ্রোথ হরমোন কমে গেলে এগুলা হয়তো, গ্রোথ হরমোন যদি বেড়ে যায় তাহলে জাইগান্টিজম হবে। তারপরে ডায়াবেটিস ইনসিপিটাস, দেখো মেলাইটাস হয়েছে ইনসুলিন কমে গেলে, আর এডিএইচ কমে গেলে হয় ইনসিপিটাস, এডিএইচ কমে গেলে। তাহলে যদি মূত্র দিয়ে গ্লুকোজ বের হয় তখন সেটাকে বলি আমরা ডায়াবেটিস মেলাইটাস, আর মূত্র যদি পানি বেশি বেড়ে যায় তখন সেটাকে বলি ডায়াবেটিস ইনসিপিটাস। তাহলে বহুমূত্র কোনটা? বহুমূত্র হয়েছে এটা। আর মধুমেহ কোনটা? মধুমেহ হয়েছে এটা। তারপরে মারিচ ব্যাধি, আমার এক বন্ধুর নাম ছিল মারিচ, মারিচ সিরাজুম খান মারিচ। তো এর ব্যাধি সেটা হচ্ছে গ্রোথ হরমোন খুব বেশি বেড়ে যাওয়া। তাহলে গ্রোথ হরমোন সম্পর্কে আমরা কিন্তু অনেক কিছু পড়তেছি। গ্রোথ হরমোন নরমাল কমে গেলে হয় বামনত্ব, যদি অ্যাডাল্ট এজে কমে যায় তাহলে বলে অ্যাক্রোমিকিয়া, যদি বেড়ে যায় তাহলে বলে জাইগান্টিজম, যদি অ্যাডাল্ট এজে বেড়ে যায় তাহলে বলা হয় অ্যাক্রোমেগালি। ওকে, কুশিং সিনড্রোম, এটা হচ্ছে কর্টিসল যদি বেড়ে যায়। অ্যালডোস্টেরনিজম, যদি অ্যালডোস্টেরন বেড়ে যায়। তারপরে অ্যাড্রিনাল ভিরিলিজম, এটা কে কি বলে? এটা হচ্ছে বয়স্ক স্ত্রীলোকের ক্ষেত্রে সেক্স কর্টিকয়েড যদি বেড়ে যায়। আচ্ছা, তাহলে ইউনোচয়েডিজম, এটা হচ্ছে ইউনুস স্যারের কথা মনে রাখবা যে তার টেস্টোস্টেরন হরমোন কমে গেছে। তারপরে টিটানি, টিটানি হচ্ছে প্যারাথরমোন কমে গেছে, অস্টিওপোরোসিস প্যারাথরমোন বেড়ে গেছে, তোমার মনে রাখতে হবে দিন শেষে আর কি। ক্রিটিনিজম, থাইরক্সিন কমে যাওয়া। মিক্সিডেমা, মিক্সিডেমা হচ্ছে থাইরক্সিন এটাতেও কম হয়ে যাওয়া, বাট এটা হচ্ছে আমাদের অ্যাডাল্ট এজ, অ্যাডাল্ট এজ মানে 18+। আচ্ছা, সাধারণ গলগণ্ড আয়োডিনের অভাবে, আর গ্রেপস, এটা থাইরক্সিন হরমোন বেড়ে যাওয়া।
তাহলে থাইরক্সিন হরমোন কমে যাওয়া বেড়ে যাওয়া এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। গ্রোথ হরমোন কমে যাওয়া বেড়ে যাওয়া এটা নিয়ে বেশ কিছু কথাবার্তা হয়েছে। এটা একটু মনে রাখতে হবে। আর আমরা পড়ছিলাম গ্লুকোকর্টিকয়েড হরমোন যদি বেড়ে যায় তাহলে বলে কুশিং সিনড্রোম, যদি কমে যায় তাহলে বলা হয় এডিসনস রোগ। ভাই এসএস নিব বা স্ক্রিন ঝাপসা, আরে সমস্যা নাই, আমি তো পিডিএফ দিয়ে দিব, সমস্যা কি। এই তো আমাদের অধ্যায় কিন্তু শেষ, আমরা এখান থেকে আলাদা তেমন কিছু পাবো না পড়ার মতো। তো বেসিক্যালি আমাদের সমন্বয় নিয়ন্ত্রণ অধ্যায়টা শেষ হলো। অধ্যায়ে আমি যতটুকু পড়াইছি তোমার পড়া আসলে এর চেয়ে অনেক বেশি, কারণ শেষের পার্টটুকু তো আমি অনেক কিছু বলছি যেটা লাগবে এটা লাগবে, কিন্তু এটা তো দিন শেষে তোমার মুখস্থ করতে হবে, and এটা একটু প্যারা হবে, সমস্যা নাই।